বাংলা প্রথম পত্র। প্রথমত বাংলা এই সাবজেক্টটার নাম শুনলেই গতানুগতিক অনেক কিছু মনে পড়ে, যে গল্প পড়তে হবে, পাঠ পরিচিতি পড়তে হবে, কবিতা পড়তে হবে, কবিতা মুখস্থ করতে হবে। আমি এমন অনেক স্টুডেন্ট জানি যারা হচ্ছে বই নতুন পাওয়ার সাথে সাথে কবিতাগুলো পড়া শুরু করে, বা গল্পের বই উপন্যাসের মতো করে পড়া শুরু করে। বাসা থেকে বাবা মা হয়তো বলে দেয় যে তোমরা শুরু করো এইভাবে যে উপন্যাসের মতো করে পড়ো, গল্পের মতো করে পড়ো, সিলেবাস আগিয়ে যাবে। কিন্তু বাংলা কিন্তু আসলে আমাদেরকে কেন শিখানো হয়, বাংলা সাবজেক্টটা কেন এসেছে, এটাই আমরা অনেকে জানি না। তো ক্লাস 8-এর বাচ্চারা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের তাসিন ভাইয়া ক্লাস নিব বাংলার। এখানে বড় করে দেখো লেখা আছে বাংলা গদ্য 1। বুঝতেই পারতেছো কি পড়াতে যাচ্ছি। যেহেতু তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা এবং এই যে পুরো সিলেবাসটা, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে বাংলাটা বুঝিয়ে দেওয়া। কিভাবে বাংলা বুঝাবো, কিভাবে আমি সামনের দিনগুলোতে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আনন্দ পাঠ পড়াবো, এটা মোটামুটি আমার উপর ছেড়ে দাও। তোমাদের দায়িত্ব জাস্ট দুইটা, তোমাদের জাস্ট আমি দুইটা দায়িত্ব দিচ্ছি। তোমরা আমার ক্লাসটা প্রপারলি ফলো করবা, একদম ডিটেইলসে ফ্রম ফার্স্ট টু লাস্ট। ওই যে কানে হেডফোন দিয়ে আমি অন্য কিছু করছি ওইভাবে না, জাস্ট প্রথম থেকে তুমি আমার ক্লাসটা ফলো করবা। তুমি যদি আমার ক্লাসটা দিনেরটা জাস্ট দিনে শেষ করে ফেলো, তোমাকে বলছি পরীক্ষার আগের দিন জাস্ট বাংলাটা দেখা ছাড়া আর কিচ্ছু তোমার করা লাগবে না। আর আরেকটা দ্বিতীয় যে দায়িত্বটা, সেটা হচ্ছে আমি তোমাকে এমসিকিউ বা সিকিউ এর যে প্যাটার্নগুলো বলে দিব। তোমাদের কাজ হবে বাংলার বইটা খুলে বা যে কোনো একটা টেস্ট পেপার খুলে প্রিভিয়াস ইয়ার থেকে দেখা কেমন কোশ্চেন আসছে। ওই যে বাসায় বসে লেখা লাগবে না যে আমি সৃজনশীল লিখি, সৃজনশীল তোমার মনের ভিতর থেকে বেরিয়ে আসবে, নাম্বার টিচার তোমার মনের ভিতর থেকে দিবে। এইটুকু অন্তত আমি বলতে পারি। আমি একটু আমার পরিচয় দিয়ে নিই। প্রথমেই বলেছি আমার নাম মোহাম্মদ তাসিন রহমান। আমি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবার সেকেন্ড ইয়ার শেষ করছি। তো ইঞ্জিনিয়ারিং এর মানুষ, কিন্তু বাংলার প্রতি অগাধ ভালোবাসা থাকার কারণেই কিন্তু তোমাদের আজকের এই ক্লাসটা নিতে এসেছি। এবং তোমাদের সাথে আমি এই পুরো বাংলা জার্নিতে সাথে থাকবো। বাংলা প্রথম পত্রে আমি গদ্যের উপর 2টা ক্লাস নিব, পদ্যের উপর 2টা ক্লাস নিব, এবং আনন্দ পাঠ হয়তো আমি গদ্যের শেষের দিন করে দিতে পারি, আর যদি লাগে তাহলে আমি আনন্দ পাঠের জন্য আলাদা একটা ক্লাস নেব, কোনো সমস্যা নাই। আর সেই সাথে কিন্তু বাংলা ব্যাকরণের উপরে স্পেশাল 4টা থেকে 5টা ক্লাস আসবে। বিশ্বাস করো বাংলা ব্যাকরণ একেবারে পানির মতো সহজ লাগবে। আচ্ছা, তাহলে শুরু করি, বেশি বক বক না করে আমরা হচ্ছে ক্লাসে যাই। প্রথমত সাহিত্য কণিকা আমাদের যে বইটা আছে, আমি বই দেখে পড়াবো, কারণ বইয়ের উপরে বাংলার কিছু নাই। বাংলা গল্পের বই আমরা যেভাবে পড়ি সেভাবে আমরা রিভিউ করব। তোমরা যদি দেখো আমাদের এখানে অলমোস্ট 12টা আছে গল্প। সো 12টা যে গল্প আছে, এই গল্পের 12টাই আমরা রিভিউ করব 2টা ক্লাসে। তো এই গল্পগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে বুঝতে হবে গল্পটা। গল্প পড়া এটা যতটা ইম্পর্টেন্ট, গল্প বুঝতে পারাটা পরীক্ষার জন্য তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। ধরো তুমি একটা উপন্যাস পড়ছো বা তুমি একটা গল্পের মূল তত্ত্ব পড়ছো। ধরো তুমি একটা ফেসবুক স্ক্রল করতেছো, একটা অনেক বড় ক্যাপশনাল একটা পোস্ট যে গল্প, তুমি কি একবার যদি মনোযোগ দিয়ে পুরোটা পড়ো তুমি বুঝতে পারবে না আচ্ছা কি বোঝাতে চাচ্ছে, কনটেক্সটটা কি। তো সেম ভাবে আমরা গল্পটা পড়বো, বাট গল্পে আগে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কনটেক্সটটা কি। আমার দায়িত্ব হচ্ছে কনটেক্সটটা তোমার কাছে তুলে দেওয়া। কনটেক্সট যদি তুমি জানো, তারপরে সৃজনশীল এমসিকিউ লেখা তো এমনি ইজি, সেটা তো তুমি ইজিলি পারবা, তাই না? তো আমরা আজকে আমাদের যে টার্গেটটা হচ্ছে, আমরা আজকে এখানে যে গল্পগুলো পড়বো সেই গল্পগুলো আমি একটু মার্ক করি তোমাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয়। অতিথি স্মৃতি, ভাবো কাজ, পড়ে পাওয়া, তৈলচিত্রের ভূত, এবারের সংগ্রাম, লাইব্রেরি। সো এই মোটামুটি আমরা এই 6টা গল্প আমরা প্রথম ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ধৈর্য ধরে ক্লাসগুলো করবা। ইনশাল্লাহ ক্লাসগুলো যখন শেষ হবে তুমি বলতে পারবা যে না ঠিক আছে, ক্লাস শেষ, আমার 6টা গল্পের কাজ শেষ, এবার আমি পরবর্তী 6টা গল্প পড়বো। সো আমি এখন বেশি তাড়াহুড়া না করে আমি প্রথমেই যাব অতিথি স্মৃতিতে। অতিথি স্মৃতি, আচ্ছা গল্পটা পড়ার আগে আমি আগে এই জিনিসটা আমি একটু বলতে চাই। অতিথি স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরে আসি। অতিথির স্মৃতি তার মানে গল্পের প্রথম হেডলাইন দেখে আমি বুঝতে পারছি কোন একটা অতিথি আছে, তাকে নিয়ে কোন একটা স্মৃতি, তাই না?
তাহলে আমি গল্পে ঢোকার আগেই আমি বুঝতে পারছি দুইটা বিষয় আমার সামনে আসতে পারে। একটা হচ্ছে একজন গেস্ট, এটা গেস্ট ডাবল হতে পারে, সেটা গল্পে ঢুকলে আমরা বুঝতে পারবো। আরেকটা হচ্ছে তাকে নিয়ে করা স্মৃতি, বা তার সাথে যে স্মৃতিগুলা কাটানো হয়েছে সেই সুমধুর স্মৃতিগুলা নিয়ে যে গল্প, তার নামই হচ্ছে অতিথির স্মৃতি। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষয়ে আমি লেখক পরিচিতির সময় আরো ডিটেইলস তোমাদেরকে বলবো। তার আগে আমি যে জায়গাতে আসি, এই যে গল্পটা, এই গল্পটা ক্লাস 8-এর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সৃজনশীল প্রশ্নে এক সেট প্রশ্ন অতিথি স্মৃতি থেকে থাকে। সে আমি যখন থেকে ক্লাস 8-এ পড়ি, আজ থেকে প্রায় 6-7 বছর আগে, তখনও অতিথি স্মৃতি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গল্প ছিল, এখনো অতিথি স্মৃতি অন্যতম ইম্পর্টেন্ট একটা গল্প। তোমরা তোমাদের খাতায় বা যেখানে তোমরা নোট করো, বা তোমরা যদি এই ক্লাসও দেখো, ছোট্ট একটা নোটে এই জায়গায় একটা 3 স্টার মার্কস দিয়ে দাও। 3 স্টার মার্কস কেন দিতে বলছি, কারণ হচ্ছে এই গল্পটা থেকে একটা মিনিমাম কোশ্চেন তুমি পাবা, এবং এমসিকিউ তো পাবাই। সো শুরু করি। অতিথি স্মৃতি যে গল্পটা, এই গল্পটা যে মূল যে ভাবটা বা মূল যে বিষয়টা, সেটা হচ্ছে চিকিৎসকের আদেশে, প্রথম লাইনটা দেখায়, চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তন কি? বায়ু পরিবর্তনকে আমরা বলি হাওয়া বদল, এটা আরেকটা সমার্থক শব্দ। সাধারণত যখন তোমরা অনেক বেশি বোর্ড হয়ে যাও, যখন তোমাদের মধ্যে আর কিচ্ছু ভাল লাগে না, কি সকালে উঠতেছি, স্কুলে যাচ্ছি, স্কুল থেকে বাসায় আসতেছি, ভাত খাচ্ছি, ভাত খেয়ে আবার কোচিং সেন্টারে দৌড়াচ্ছি, অনলাইন ক্লাস করছি, কেমন একটা বিরক্ত লাগে না? এবং এটা কিন্তু আসলে মানসিকভাবে আমাদেরকে একটু হলেও দুর্বল করে দেয়। এই জায়গা থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা অনেক সময় ঘুরতে যাই, যেমন বৃহস্পতিবার দিন আমরা ঘুরতে যাই, বা শুক্রবার দিন আমরা ফ্যামিলি আউটিং এ যাই। এটাকে বলে বায়ু পরিবর্তন, মানে যে বায়ুতে আমি সবসময় থাকি সেটা থেকে অন্য একটা পরিবেশে যাওয়া, এটা বায়ু পরিবর্তন। তো এখানে লেখকের চিকিৎসক তাকে বলেছেন যে বায়ু পরিবর্তনের জন্য, বায়ু পরিবর্তন করতে, এবং সেই জন্য তিনি কোথায় গিয়েছিলেন? দেওঘরে গিয়েছিলেন। ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। দেখো প্রথম লাইনের প্রথম জায়গায় একদম আমরা একটা অনেক চমৎকার একটা এমসিকিউ পেয়ে গেলাম, দেওঘর। দেওঘর, দেওঘর মনে রাখতে হবে, কোথায় গিয়েছিলেন? দেওঘরে গিয়েছিলেন। দেওঘরটা আসলে ভারতের একটা জায়গা। এই জায়গাতে অনেকেই আসলে মানে নিজেদের শান্তি বিনোদন যেটাকে বলে, বা একটু ঘুরতে যাওয়া, একটু অন্য হাওয়া পরিবেশে যাওয়া, যেমন আমাদের দেশে কক্সবাজারে মানুষ যায়, বা হচ্ছে কুয়াকাটা যায়, চট্টগ্রামে যায়, তো এরকম একটা জায়গায় গিয়েছিলাম। প্রাচীর রেখেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টা থেকে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে, ঘুম ভেঙে যায়, দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়, দেখতাম ওদের সবচেয়ে ভরে ওঠে দোয়েল। দেখো লাইনের পর লাইনে ইনফরমেশন। বাংলা যে গল্পের একটা অন্য, এটা অনেক শিক্ষার্থীদের কাছে বিরক্ত লাগে, এত তথ্য ভাইয়া মনে রাখবো কি করে, এত তথ্য। আমি বলি ভাইয়া জাস্ট তুমি গল্পটা পড়ো, গল্পটা পড়ো, গল্পটা মনে রাখো যে কি হয়েছে, তাইলে দেখবা খুব দ্রুত, খুব সুন্দরভাবে তুমি এই জিনিসটা বুঝতে পারবা যে তোমার কোথায় এমসিকিউ আছে এবং কোথায় তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে। যেহেতু এখন তোমাদের হাতে সময় কম, তোমাদের প্রতিটা গল্প যে 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 পড়া আসলেই অনেক কঠিন। এই জন্য আমিও একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি, লাইন বাই লাইন গল্প পড়াইলে এই গল্পের শেষ হবে না। কারণ আমি যদি 10টা ক্লাসও নিই, 12টা গল্পের উপর 12টা 2 ঘন্টার ক্লাস নিলে আমি মনে করবো যে প্রতিটা লাইন বাই লাইন পড়া যাবে। তোমারও অতটা সময় কিন্তু নেই ভাইয়া। তোমাদেরকে এখন আস্তে আস্তে শুরু করতে হবে কিভাবে গুছিয়ে পড়া যায়। অতিথি স্মৃতি, আমি প্রথমেই বলা শুরু করেছি অতিথিকে নিয়ে স্মৃতি। আমরা সেই অতিথিটা যাকে পেলাম সেটা কিন্তু হচ্ছে আমাদের লেখক। এই যে লেখক বসে আছে, কি সুন্দর করে দেখো। এইবার উনি কি অতিথি? প্লট টুইস্টটা কিন্তু এই জায়গায়, অতিথি কিন্তু এই চিত্রে আরেকজন, এই যে মহাশয় আরামসে শুয়ে আছে। সো এখানে একটা আমরা কুকুর দেখতে পাচ্ছি, তাই না? এই কুকুরটা হচ্ছে আমাদের গল্পের অতিথি। তো চলো আমরা সামনের দিকে আগাই। তো এই যে গল্পটা, এই গল্পটা যদি আমি লাইন বাই লাইন যাই, আমি তোমাকে প্রথমেই বললাম যে এই গল্পের কোনো শেষ নেই, গল্পের কোনো সীমা নেই। কিন্তু আমি তোমাদেরকে একটা মজার জিনিস বলি, আমি এই গল্পটা একটু লাইন বাই লাইন যাচ্ছি কারণ এর পরবর্তীতে আসবে প্রবন্ধ। গল্পটা লাইন বাই লাইন গেলে তোমার মনে রাখতে সুবিধা হবে,
কিন্তু যখন তুমি প্রবন্ধ পড়বা তখন তোমাকে মূল তত্ত্বটা জানতে হবে। সো আমরা কয়েকটা এমসিকিউ কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। কি কি পেলাম একবার একটু রিভিউ করি, চলো। দেওঘর, তারপরে দোয়েল, সবার আগে ওঠে দোয়েল। আরেকটা ইম্পর্টেন্ট আছে, বাট আমি মনে করি যে এইটা আসলে খুব একটা, যদি খুব কঠিন প্রশ্ন না হয় তাহলে হচ্ছে এই জিনিসটা আসলে তোমাদের মানে দরকার হবে না। সেটা হচ্ছে এই যে রাত 3টা বাজে, তো এই যে রাত 3টে, এই রাত 3টে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা সময়। তো তারপর আমরা গল্পের দিকে আগাতে থাকি। এখানে গল্পের মূলত গল্পকার বলতে চেয়েছেন তার ওই দেওঘরের পরিবেশটা কেমন, সেখানে ইউক্যালিপটাস গাছ আছে, তারপরে হচ্ছে সেখানে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনিরা আছে, তারপরে তিনি সেখানে আরো অনেক কিছু দেখতে পান। সেই সব কিছু দেখার মধ্যেই তিনি হচ্ছে একটা সুখ খুঁজে পাচ্ছেন। এই গল্পটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমরা একটু পুরাটা যখন পড়বা তখন দেখবা অনেকগুলা তথ্য তোমরা পাচ্ছ। এই জাস্ট এই একটা প্যারাতে অনেক তথ্য পাচ্ছ, অনেক অনেক। এই তথ্যগুলা তোমরা জাস্ট লাইন বাই লাইন সিরিয়ালি মনে রাখার চেষ্টা করো, হয়ে যাবে। আচ্ছা এবার আসি। এইভাবেই তার দিন কেটে যাচ্ছে। হঠাৎ কি জানি কোনো একদিন 2 দিন এলো না, দেখা ব্যস্ত হয়ে গেল। আচ্ছা কে এলো না, কে এলো না? এই যে হলদে রঙের একজোড়া বেনেবো পাখি এবং ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় তারা হাজিরা হেঁকে যেত। দেখো এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এই লাইনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বেনেবো পাখি। তো এইভাবে অতিথি স্মৃতি গল্পের লেখক বর্ণনা করছেন যে তিনি কি কি দেখছেন দেওঘরে, তিনি কি কি জানছেন দেওঘরে। আমরা এখন পর্যন্ত শুধুমাত্র এইটুকুই জানতে পারলাম যে তিনি কি কি দেখছেন, কি কি জানছেন, কিন্তু এখনো কি অতিথির ইন্ট্রোডাকশন হয়েছে? অতিথির ইন্ট্রোডাকশন কিন্তু এখনো হয়নি, আস্তে আস্তে হবে। আমরা একটু যদি সেকেন্ড প্যারাতে যাই, আমি সেকেন্ড প্যারার কথাটা আমি একটু অতিথির ইন্ট্রোডাকশনটা তোমাদেরকে দিতে যাচ্ছি। এই যে অতিথির ইন্ট্রোডাকশন দিয়ে আমি আবার প্রথম দিকে যাব। তোমরা এটা নিয়ে ভেবো না যে আমি দ্রুত চলে গেলাম, আমি জাস্ট একটু অতিথির ইন্ট্রোডাকশনটা দিতে যাচ্ছি। এই যে রাত্রে, এই যে এই লাইনটা, কাল তোকে দেখিনি নেমন্তন্ন করলি এলি, এলি নে কেন, এটা কাকে বলছেন? সেই কুকুরটাকে বলছেন। এবার সেই কুকুরটা কোথায়? এই দেখো, সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে গেল, ভেবেছিলাম আমি একা একই, হঠাৎ পেছনে চেয়ে দেখি একটা কুকুর আমার পেছনে চলছে। এই যে আমাদের গল্পের হিরো, আমাদের গল্পের হিরোকে একটা কুকুর, এই কুকুরই হচ্ছে এই গল্পের হিরো। আমরা আমাদেরকে হিরোকে পেয়ে গিয়েছি না? হিরোকে যখন পেয়ে গিয়েছি আমরা, এবার আমরা আসবো সামনের দিনগুলোতে। এই কুকুরটাকে নিয়েই আসলে আমাদের আজকের এই গল্পের পড়াশোনা। আমি একটু যদি শর্টে এবার বলি কেন এই কুকুরটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আমাদের আশেপাশে এমন অনেকে থাকে যাদের সাথে আমাদের হয়তো মানে কথা হয় না, অনেকদিন দেখা হয় না, অনেক সাক্ষাৎ হয় না, কিন্তু দেখা যায় যে তারা আমাদের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে। সেটা কুকুর হোক, বিড়াল হোক, বা আরো অনেক না বলা প্রাণী, যারা মুখে হয়তো কথা বলতে পারে না, যাদের ভাষা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু তাদের প্রতি আমাদের একটা টান আছে। সেই টান থেকেই এই গল্পটা। সো এই গল্পে তোমরা প্রথম যে পার্টটুকু আছে, এই পার্টটুকুতে আমি একটু যদি তোমাদেরকে একটু ইন ডিটেইলস একটু ব্রিফ করি। এই প্রথম পেজটাতে দেখো আছে পরিচিতি। কিসের পরিচিতি? পরিচিতিটা আছে হচ্ছে আমার দেওঘরের। তার মানে আমার গল্পের মূল তত্ত্বে কিন্তু আমি প্রথম পৃষ্ঠায় ঢুকিনি, জাস্ট দেওঘরের পরিচিতিটা আমি জানতে পারছি, তাই না? জাস্ট দেওঘরের পরিচিতিটা যখন আমি জানতে পারলাম, এরপরেই কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড যে জায়গাটাতে, আমাদের অতিথির পরিচিতি। গল্পগুলা তোমরা এইভাবে মনে রাখবা। লেখাটা হ্যাঁ চলে এসেছে। অতিথির পরিচিতি। অতিথির পরিচিতি যখন আমাদের জানা শেষ হয়ে যাচ্ছে, এরপরেই আমরা কিন্তু আসলে অতিথিকে নিয়ে আমরা জানবো। তো এই পুরো গল্পটা যে ভাবটা আমাদেরকে মাঝে তুলে ধরে, সেটা আমরা একবার জাস্ট আমি একটু রিডিং পড়ে যাই, কারণ পরবর্তীতে আমি যখন বারবার তোমাদের রিডিং পড়ে শোনাতে যাবো না, তোমাদের কাছে এক প্রকার বিরক্ত লাগবে। এটা আমার কাছেও, আমি যখন স্টুডেন্ট ছিলাম
তখন আমার কাছে প্রচন্ড বিরক্ত লাগতো যখন স্যাররা পুরো গল্প ক্লাসের সামনে এসে আচ্ছা অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা খুবই বিরক্ত লাগে ভাই। আমি যখন প্রথম দিকে, আমি তোমাদেরকে জানি না, প্রথম দিকে যখন আমি প্রথম 5-10টা লাইন পড়লাম, আমি জানি না তোমাদের কেমন লেগেছে, তবে আমার কাছে এটা খুবই বিরক্ত লাগতো। কারণ আমার কাছে বাংলা জিনিসটা হলো আমি নিজে পড়বো, গল্পের মতো করে পড়বো, তথ্যগুলা জানবো, আমি তোমাদেরকে তথ্যগুলা জানাবো। এখানে তথ্য কি আছে দেখো, প্রথমে আমি প্রথম লাইনে কিছু তথ্য বলেছি, দ্বিতীয় লাইনে কিছু তথ্য বলেছি। আমাদের গল্পের হিরোকে কুকুর, তারপরে সেই আমাদের গেস্ট, তাকে নেমন্তন্ন কে করেছে, তাকে নেমন্তন্ন করেছে আমাদের লেখক। লেখক তো এখন নেমন্তন্ন করেই ফেলেছে, কিন্তু কুকুর তো আসেনি। আসলে এই জিনিসটা আসলে একটা রূপক অর্থে বোঝানো হয়েছে। তো এই যে পুরো গল্পে তোমরা যদি পুরোটা একবার পড়ো, তখন তোমরা একটা জিনিস দেখতে পারবা, সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একবার বলি, এই যে দেখো, এই যে কিছু ইমোশনসের জায়গা তোমরা দেখতে পারবা। সৃজনশীল প্রশ্নে এই ইমোশনস গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ইমোশনটাকে ধরতে পারা। আমরা আমাদের সৃজনশীল প্রশ্ন আমরা কেন লিখতে পারি না জানো, বা যাদের আমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে কষ্ট হয়, তাদের একটা কারণ হচ্ছে ইমোশনটাকে গ্র্যাব করতে না পারা। এই ইমোশনটাকে তোমাকে ধরতে হবে, যে লেখক কি ইমোশনে কথা বলছে। দেখো এখানে একটা লাইন আমি জাস্ট দেখাই, হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশও জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দোর খোলার শব্দে অতিথি ছুটে পালাল। মানে ওই যে তাকে যে ঠিক মতো আপ্যায়ন করা হয়নি, তার সাথে যে বাজে ব্যবহার করা হয়েছে, এটাতে কুকুর যেন নালিশ জানাতে চাচ্ছে তাকে। দেখো এই ইমোশনগুলো যখন তুমি ধরতে পারবা, এই ইমোশনগুলো সম্পর্কে যখন তুমি বুঝতে পারবা, তখনই তুমি সুন্দর মতো একটা সৃজনশীল লিখতে পারবা। এবার গল্প রিডিং এ আসে। গল্প রিডিং আমি বারবার বলতেছি, গল্প জাস্ট তুমি গল্পের মতো করে রিডিং পড়বা, বাট আমার এই ক্লাস দেখে বুঝে নিবা কোন কোন লাইন ইম্পর্টেন্ট, কোন কোন লাইনে আমাদেরকে কাজ করতে হবে। দেখো আমি একটু দ্রুতই যাচ্ছি। মালির বউ একটা ক্যারেক্টার, তারপরে চাকর আরেকটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলাকে দেখবা। তারপরে দেওঘর থেকে বিদায় নিয়ে এসে সময় এসে পড়লো, তবুও 2 দিন দেরি করলাম নানা ছলে, আজ সকাল থেকে বাদাবাদি শুরু হলো দুপুরে ট্রেন, গেটের ভিতর সার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই দেওয়া চলল, অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করতে শুরু করেছে। এই যে সে তো আসলে ঘুরতে গিয়েছিল, বায়ু পরিবর্তনের কারণে গিয়েছিল, তাকে তার চিকিৎসক বলেছিল যে বায়ু পরিবর্তন করে আসেন। সেখানে যে সে বিভিন্ন জিনিস দেখেছে, সেখানে তার সাথে একটা কুকুরের পরিচিতি হয়েছে। সেদিন হাঁটতে হাঁটতে তার পেছনে যে কুকুরটা আসছিল, সে রেগুলার তার বাসায় আসতো, তাকে সে খাবার দিত, কিন্তু একদিন তাকে খাবার দিতে বলা হলেও মালির বউ এবং চাকররা তাকে খাবার দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ওই যে কুকুরের যে ভালোবাসাটা এই অতিথির প্রতি, সেই অতিথির প্রতি ভালোবাসাটাই কিন্তু বারবার এখানে বলে আসছে। এবং আমি জাস্ট লাস্টের লাইনটুকু একটু বলতে চাই, পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো এক ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা, হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই, তবু দেহঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করে লিখেই গেলাম। লেখক বলতে চাচ্ছে যে এই যে তার সাথে যে একটা আত্মার সম্পর্ক তৈরি হইলো ওই কুকুরটা হয়তো তাকে খুঁজবে, কুকুরটা তো জানে না যে অতিথি চলে গিয়েছে, কিন্তু কুকুরটা তো তাকে খুঁজবে, তাই না? এই যে খোঁজার যে ব্যাপারটা, এই যে আকাঙ্ক্ষাটা, এটার জন্য হয়তো সে আবারও তার ঘরে যাবে। আমরা হয় না, যেমন ছোট বাচ্চারা, আমাদের বাসায় যারা ছোট বাচ্চারা আছে, তারা কি হয় যে তাদের বাসায় যখন নতুন কোনো গেস্ট আসে, গেস্টের সাথে যখন সখ্যতা তৈরি হয়, গেস্ট চলে যাওয়ার পরে ওই রুমে বারবার যেতে থাকে না। এই জিনিসটাও সেরকম, অবুঝ একটা প্রাণী, সে তো আর জানে না যে তার সাথে আর তার নাও দেখা হইতে পারে। অতিথির সেই স্মৃতি নিয়েই লেখক কিন্তু এই গল্পটা আমাদেরকে বলে গিয়েছেন। আমি গল্পটা কিন্তু মাঝখানে অনেকগুলো লাইন পড়িনি। কেন পড়িনি? কারণ এই গল্পটা তুমি যখন পড়বা, আমি তোমাকে কিন্তু গল্পের ওই যে প্রথমে যেটা বলেছিলাম, গল্পের মূল ভাবটা তোমাকে বলেছি। এবার গল্পটা যখন পড়বা, তখন তুমি বুঝতে পারবা, আচ্ছা ভাইয়া তাহলে এটা বলছিল, আচ্ছা ভাইয়া তাহলে এই কারণে বলছিল। যখন তুমি এই জিনিসটা বুঝতে পারবা ভাইয়ারা, তখনই তোমার কাছে গল্পটা হয়ে যাবে একদম পানির মতো সহজ। এবার আসি, চলো আমরা একটু পাঠ পরিচিতি দেখি। পাঠের উদ্দেশ্য আর পাঠ পরিচিতি, কেন আমরা এটা পড়ছি, এতক্ষণ এই কথাটা আমি বারবার বলেছি, কেন পড়ছি বা কি আমাদের গল্পের কনটেক্সট। এই গল্প পড়ার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এভরিওয়ান যারা এখানে এখন ক্লাস দেখছো,
তোমাদের বইয়ে এই লাইনটা সুন্দর মতো করে দাগিয়ে নাও, প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা। নতুন কোনো জায়গা ভ্রমণ করলে অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে। তবে এই লাইনটার থেকেও সবচেয়ে বেশি আমি মনে করি এই লাইনটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা হয়ে যাওয়া। এবার আসি পাঠ পরিচিতি। শরৎচন্দ্রের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। ইম্পর্টেন্ট লাইন, কোন গল্প ছিল আগে? দেওঘরের স্মৃতি। এটা আমি যখন জেএসসি পরীক্ষা দিয়েছিলাম, জেএসসি আমি কত সালে দিয়েছিলাম, 2018 সালে, সেই সময় এই কোশ্চেনটা আমার এমসিকিউতে এসেছিল যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গল্পটির নাম পাল্টে এখানে অতিথি স্মৃতি রাখা হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ দেওঘরের স্মৃতি। খুব ইম্পর্টেন্ট, এখন অতিথি স্মৃতি হয়েছে, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, সবাই মার্ক করে রাখো। একটা কোশ্চেন যদি মনে করো যে এই গল্প থেকে একটা কোশ্চেন আসবে, এটা আসার সম্ভাবনা অনেক। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্ক এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন গড়ে উঠতে পারে। নানা প্রতিকূলতা থাকবে, বাধাগ্রস্ত হয়, কিন্তু এই বিভিন্ন মমতায় শিখতে আচরণ নির্মম হয়ে উঠতে পারে, এই গল্পের বিচিত্র রূপে প্রকাশ করা হয়েছে। দেখো আমি এতক্ষণ যা যা বকবক করলাম, মিল পাচ্ছ না? যে এই যে অসুস্থ মানুষের সাথে একটা প্রাণীর সম্পর্ক গড়ে ওঠা, একটা অবুঝ প্রাণী যে কিনা জানে না, যে কিনা বুঝে না যে আসলে মানুষ কি চায় বা মানুষের যে তাড়না কি, এটা তো আসলে সবাই বুঝতে পারে না, তাই না? কিন্তু একটা মানুষ যার বিবেক আছে, বুদ্ধি আছে, ইমোশন আছে, সে তো আসলে বুঝতে পারে যে সে আসলে কি চায় বা সে আসলে তার সাথে তার কার সম্পর্ক গড়ে উঠছে। এই সম্পর্কটাই কিন্তু একটা সহানুভূতিশীল সম্পর্ক, একটা মানুষে মানুষের স্নেহ প্রীতির সম্পর্ক। এই জায়গায় মূল ভাবটা যদি তোমরা ভাইয়ারা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা পুরা সৃজনশীল, যে কোনো সৃজনশীল তোমরা অ্যান্সার করতে পারবা। রিমাইন্ড দ্যাট যারা তোমরা এতদিন এই গল্পটা পড়েও নাই, তারাও হয়তো এখন বুঝতে পারতেছো যে এই গল্পটা কি বলতে চাচ্ছে, এই গল্পটা আসলে কি জানাতে চাচ্ছে। জাস্ট একবার ভাইয়ারা আমি যেটা বললাম, আমার ক্লাসটা পুরোপুরি করার পরে জাস্ট একটু পড়ে দেখবা, আচ্ছা ভাইয়া এটা বলছিল, ওকে ঠিক আছে, ভাইয়া কি বলছিল, যে প্রথমে দেওঘরের স্মৃতি বলা হয়েছে, আচ্ছা দেওঘরের এই যে বর্ণনা এটা, আচ্ছা তারপরে কি তিনি ক্যারেক্টারগুলোকে বলেছেন, চরিত্রগুলোকে বলেছেন, আচ্ছা চরিত্রগুলো কি, চরিত্রগুলো আছে এগুলো, আচ্ছা এই গল্পটা কি বোঝা যাচ্ছে, আচ্ছা গল্পটা এই বোঝা যাচ্ছে। এরপরে যে সৃজনশীল আসো সব পারবা। লেখক পরিচিতি আসার আগে, লেখক পরিচিতি থেকে তো সৃজনশীল আসে না, লেখক পরিচিতি থেকে আসা হচ্ছে এমসিকিউজ। সো আমি আগে সৃজনশীল পাঠটা কমপ্লিট করে আমি লেখক পরিচিতিতে যাব। দেখো পাঠের উদ্দেশ্য পড়লাম, পাঠ পরিচিতি পড়লাম, গল্পের কনটেক্সট বুঝলাম, চলো তো আমরা সৃজনশীলগুলো একটু দেখি। আরে কি সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিছে। এই সৃজনশীল প্রশ্ন অনেকদিন ধরে এখানে আছে। দেখো শুরু করি। দরিদ্র বর্গা চাষী গফুরের অতি আদরের একমাত্র ষাঁড় মহেশ। প্রথম লাইনটা পড়ার পরেই মনে পড়ছে, দেখো একটা মানুষ আর একটা প্রাণী। আমাদের গল্পে কি ছিল? একটা মানুষ আর একটা প্রাণী। মানুষটাকে লেখক, তাই না? আর প্রাণীটা এখানে ষাঁড়। তাহলে আমাদের গল্পে কি ছিল? আমাদের গল্পে ছিল কিন্তু হচ্ছে কুকুর। তোমরা এইভাবে সৃজনশীলটাকে ভেঙে ভেঙে বুঝবা, প্রত্যেকটা সৃজনশীলটাকে, তাহলে তোমরা জিনিসটা ধরতে পারবা। কিন্তু দারিদ্র্যের কারণে ওকে ঠিক মতো খড় বিচুলি দিতে পারে না, জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না। আচ্ছা লিখি নাই দূর লেখক, তোমরা তো জানোই, এতদিন পড়েও ফেলেছ হয়তো। জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না, নিজে না খেয়ে থাকলেও গফুরের কোনো দুঃখ নেই। কিন্তু মহেশকে আবার খাবার দিতে না পারলে তার বুক ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, মহেশ তুই আমার ছেলে, তুই আমাদের আত্মসন প্রতিপালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রতি উত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে। গল্পের কনটেক্সটটা বুঝতে পেরেছি? সৃজনশীলের কনটেক্সটটা সেই একই জিনিস, প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা। একটু আগে আমরা দেখে আসলাম না পাঠের উদ্দেশ্য, এই যে পাঠের উদ্দেশ্য যে জিনিসটা আমরা পড়েছিলাম সেই জিনিসটাই কিন্তু আমাদের এখন সৃজনশীলের প্রশ্ন। এই জন্য আমি বলেছি প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই লাইনটা থেকে, এই লাইনটাকে কেন্দ্র করেই কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো তৈরি হয়। তাহলে এটারও আমাদের মূল পাঠ হচ্ছে প্রাণীর প্রতি সহনশীলতা।
শরৎচন্দ্রের দেওঘরে যাওয়ার কারণ কি? কারণ কি? বায়ু পরিবর্তন। প্রথম লাইনে বলেছিলাম, মনে আছে? অনেক বড় ব্যাখ্যা দিয়েছিলাম। একটা লাইনের প্রশ্ন, বায়ু পরিবর্তন। যে লাইনগুলো বলছি সেই লাইনগুলো কিন্তু মিস করো না। পুরো গল্প জাস্ট নিজের মাথায় ধরে রাখবা, কিন্তু যে প্রশ্নগুলা বা যে অ্যান্সারগুলা আমি তোমাদেরকে বলছি সেগুলা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে ভাইয়া কি কি বিষয়ে বলেছিল, সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স আছে। আসো দ্বিতীয় প্রশ্ন। অতিথি কিছুতে ঘরে ঢোকার ভরসা পেল না কেন? গল্প পড়বা, গল্প পড়লে দেখতে পারবা একটা জায়গায় এই লাইনটা বলা আছে, পুরো ডিটেইলসটা ব্রিফ করা আছে। ক আর খ নাম্বার প্রশ্ন আমি একটু বলি, এই জিনিসটা পুরোটা গল্প থেকে পড়তে হয়। গল্প বুঝে পড়লে পারবা। আমার হাতের লেখা মনে একটু বাজে, তাই না? যাই হোক, সমস্যা ও একটু কনসিডার করে নেওয়া যায়। আসলে ইংলিশ লিখতে লিখতে এখন অনেকটা বাংলা জাস্ট তোমাদেরকে পড়াই যখন, তখনই আসলে লেখা হয়। তো উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটা প্রকাশ পেয়েছে, কোন দিকটা প্রকাশ পেয়েছে একবার বলে ফেলো তো সবাই, যারা ক্লাস করছো এখন নিজেরা বলো। বারবার ওই একটা লাইন, প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা। রিমেম্বার দ্যাট লাইন, প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা। এই গল্পটার পুরা জিনিসটাই তৈরি হয়েছে। আমরা কোনো একটা জিনিস তৈরি করতে গেলে নিচে একটা আমাদের বেজ লাগে না, যে একটা জিনিস তৈরি করতে গেলে নিচ থেকে উপরে উঠতে। এই গল্পের নিচটা হচ্ছে, সেই মাটিটা হচ্ছে প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা। এই যে এই জায়গায়ও কিন্তু বলা হয়েছে স্নেহ প্রীতির সম্পর্ক অন্য জীবের সম্পর্কে মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে। তবে ওই একটা লাইন সবচেয়ে 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 বেশি ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, সেটা হচ্ছে প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা। এইবার তুমি কিভাবে এই সৃজনশীলটা লিখবা, আমি তোমাকে মূল লাইনটা তো বলে দিয়েছি। আমি তোমাদেরকে এই গল্পের মাধ্যমে বলে দিই একটু, তাহলে তোমাদের পরবর্তীতে আমার বারবার জিনিসটা রিপিট করা লাগবে না। তোমরা ফার্স্টে প্রথম যে প্যারাটা হবে, এই প্যারাটা আমি একটু এই পাশে তোমরা হয়তো দেখতে পারবা কিনা, তবে আমি এই জায়গায় লিখি দিলাম। ওকে, প্রথম লাইনটা এইভাবে লিখবা যে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের, এইটুক লিখবা। এবার লিখবা এখান থেকে এই লাইনটা তুমি লিখলে 1 মার্ক পেয়ে যাবে। এটা কি 3 মার্কের প্রশ্ন না? 1 মার্ক ডান। এইবার আসো ব্যাখ্যা আসতে হবে। 3 নম্বরে যে কোশ্চেনটা হবে, এইখানে তোমাকে ফার্স্টে অতিথি স্মৃতি গল্পে লেখকের সাথে যে কুকুরটা আছে তার সম্পর্কটাকে তোমাকে কিছুক্ষণের জন্য বর্ণনা করতে হবে, যে এই সম্পর্কটা কেমন ছিল, তাদের সাথে তার সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে। এখানে যেহেতু গফুরের এই জায়গায় বলা হয়েছে যে সে খেতে দিতে পারে না, বা তার কষ্ট হয় তার জন্য, বা সে তাকে কত ভালোবাসা প্রকাশ পেয়েছে, গল্পের মধ্যে কুকুরের সাথে ভালোবাসার যে সম্পর্কটা, ওইটা জাস্ট এক প্যারাতে লিখবা। 3 থেকে 4 লাইন বা 5 লাইন লিখলেও সমস্যা নেই, একটা প্যারা। পরের প্যারাতে এই গল্পটার যে মূল তত্ত্ব, এই মূল তত্ত্বের সাথে তুমি তখন অতিথি স্মৃতি জাস্ট মিল করবা। শেষ, আমাদের 3 নাম্বার কোশ্চেন শেষ। এভাবে যখন তুমি লিখবা দেখবা নাম্বার ভালো আসতেছে। এই খবরদার একটা জিনিস বলে রাখি, সৃজনশীলের উদ্দীপক কখনো প্রশ্নে লিখবা না। ওই যে ভাইয়া আমি তো আসলে খাতা ভরিয়ে লিখলে শুনছি নাম্বার অনেক দেয়, কিন্তু সেই জন্য আমি হচ্ছে উদ্দীপকটা লিখে এসেছি, নো, একদম 0 দিয়ে দিবে। অনেক টিচার আছে, বাংলা টিচাররা কিন্তু অনেক সূক্ষ্মভাবে খাতা দেখে, তারা কিন্তু তোমাকে পুরোপুরি 0 দিবে ভাইয়া। এত লিখেও কিন্তু কোনো লাভ হবে না তখন। সো আমি কেন বেকার খাটনি করতে যাব, তাই না? আমি তোমাদেরকে যেভাবে বললাম 3টা প্যারা করবা। প্রথম প্যারাটা 1 লাইনের, পরবর্তী প্যারাটা 3 থেকে 4 লাইনের গল্পের কনটেক্সটটা বলবা। তারপরের প্যারাটা হয়ে যাবে জাস্ট একটার সাথে একটা তুলনামূলক, আচ্ছা ওখানে কি হয়েছিল, এখানে কি হয়েছিল, শেষে দেখাই দেবা যে হ্যাঁ আমরা এটা করতে পেরেছি। 4 নম্বর প্রশ্নে আসো। উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। এইবার আসো কোশ্চেনের টুইস্ট। এতক্ষণ তো কোশ্চেন আমরা পড়ছিলাম মিল কি আছে, এই কি আছে, এইবার তোমার নিজে ভাবতে হবে
এই সৃজনশীলটা পড়তে হবে, পড়ে বুঝতে হবে এখানে কি হয়েছে আর গল্পে কি হয়েছিল। প্রেক্ষাপট ভিন্ন, এটা মানে কি বলতো? মানে প্রেক্ষাপট বলতে বোঝায় ঘটনাটা ভিন্ন। দেখো এখানে ওখানে কি হয়েছিল, লেখক ঘুরতে গিয়েছে, লেখক ঘুরতে যে তার বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিল, সেখানে যে সে তার একটা কুকুরের সাথে তার পরিচিত হয়েছে, সেখানে কুকুরটার সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে, সে তাকে মাঝে মাঝে খাবারের দাওয়াত দিত, তার চাকর বা মালিরা সেটা হচ্ছে খাবারটা দিত না, তাকে অগ্রাহ্য করতো, এতে কুকুরটা কষ্ট পাইতো, তাই না? কাহিনী তো এটাই। তারপরে একদিন লেখক ছেড়ে চলে গেলেন, কিন্তু অতিথি ঠিকই তার মানে কুকুর তার অতিথিকে ঠিকই মনে রেখেছে। এইটা হচ্ছে গল্প। কিন্তু এটা কি আমাদের গল্পে ছিল যে সে তা, এখানে তো হচ্ছে মহেশকে এই দরিদ্র বরগাছাসী পুষত, মহেশ তার জন্য কাজ করত, মহেশকে সে ঠিক মতো খাবার দিতে পারতো না। ভালোবাসার জায়গাটা সেম, ওইখানেও অতিথি এবং মানে লেখক এবং কুকুরের মধ্যে যে ভালোবাসাটা, এইখানের ভালোবাসার বিষয়টাও সেম, কিন্তু ভালোবাসার বিষয়টা সেম হইলেও ঘটনা তো ভিন্ন, তাই না ভাইয়ারা? তো ঘটনার যে ভিন্নতাটা সেখানে তো সেটা লিখতে হবে এই কোশ্চেনে। মন্তব্যটি যথার্থতা বিচার করে। মন্তব্যটি তো অবশ্যই যথার্থ। কেন যথার্থ? ওই যে আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে এই মন্তব্যটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে চেতনাগত মিল থাকলেও, চেতনাটা কি? চেতনাটা হচ্ছে ভালোবাসা। কিসের প্রতি? প্রাণীর প্রতি। চেতনার মিল আছে। প্রেক্ষাপট কি? দুটা ভিন্ন না? একটা প্রেক্ষাপট কি? আমি যদি এখানে বলি লেখক ও কুকুর কি করত? অতিথি, তাই না? আসতো, ঘুরতো, দেখা হয়েছে, তার প্রতি ভালোবাসা জন্মিয়েছে, শেষ। আর এখানে কি? দারিদ্রতা, খাবার দিতে না পারা, আকুলতা, ব্যাকুলতা সব বুঝিয়েছে কিন্তু। সো এটাকে সুন্দর মতো করে লিখতে হবে। এই লেখাটা যখন তুমি নিজের মতো করে লিখতে পারবা, যাই লিখো নাম্বার পাবা, কিন্তু ওই যে লেখার বাইরে যাওয়া যাবে না। প্রথম সৃজনশীলটার মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম একটা সৃজনশীল তাহলে কিভাবে লিখতে হয়। পরবর্তী সৃজনশীলটা তোমরা নিজেরাই পারবা। আমি জাস্ট তোমাদের থিমটা ধরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। লালমনিরহাটের জুবাইর প্রায় 10 বছর ধরে তার পোষা হাতি কালাপারকে, আবার সেই পোষা হাতি, গল্প সেম না? পোষা হাতি, কুকুর, গরু এরকমই আসবে, এরকম যখনই আসবে বুঝে যাবা অতীতের স্মৃতি গল্পের কথা বলতেছে। কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস ইত্যাদির কাজ করে আসছিল, কিন্তু বর্তমানে দারিদ্রতার কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল। যা, ক্রেতা কালাপাহাড়কে নিয়ে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করে এক চুলো নাড়তে পারলো না। কালাপাহাড়ের দু চোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। পরদিন খদ্দের আরো বেশি লোকজন সাথে করে কালাপাহাড়কে নিয়ে যাবে, কিন্তু ভোরবেলা জুবাইর দেখে কালাপাহাড় মরে গেছে। হাউমাউ করে চিৎকার করে বলে, ওরে আমার কালাপাহাড়, অভিমান করে তুই চলে গেলি। সেই প্রাণীর প্রতি মমতা, প্রাণীর প্রতি ভালোবাসা, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন, ঘটনা ভিন্ন। না পেরে বেঁচে দিয়েছে, কিন্তু আমাদের গল্প কি তা হয়েছিল? হয়নি। কিন্তু কালাপাহাড়ের আচরণে অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন? ভিন্ন কিভাবে? ঘটনা কি সেম? কুকুর কি এরকম ছিল? কুকুর কিন্তু এরকম ছিল না। কুকুর কিরকম ছিল? যেটা গল্পে তোমরা পড়ে এসেছো, ওই জিনিসটা ফার্স্টে লিখবা। উদ্দীপকে জুবাইরের অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পের অনুভূতি একই ধারায় উচ্চারিত না? ভালোবাসাটা হাউমাউ করে চিৎকার করে, ওরে আমার কালাপাহাড়, অভিমান করে তুই চলে গেলি। এই যে ভালোবাসার জায়গাটা বারবার ওই একটা জিনিসই বলেছে। পাঠের উদ্দেশ্য যখন আমরা পড়েছি, সেই পাঠের উদ্দেশ্যে কিন্তু আসলে এটা বলা আছে যে আমাদের কি বলতে চাচ্ছে। দেখো, এই যে শিক্ষার্থীদের প্রতি প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা, এই লাইনটাকে বেস করে এই পুরা আমার অতিথি স্মৃতি গল্পটা তৈরি হয়েছে। তোমরা এখন একটা কাজ করবা, কি জানো? তোমাকে দেখে একদম গল্পের শুরুতে যাবা, এখানে সুন্দর করে সবাই আমার সাথে এখনই লিখে ফেলো। এখানে লিখবা, এই যে সুন্দর করে লেখাটা আসলে এখনই চলে আসবে। সরি, হ্যাঁ,
প্রাণীর প্রতি, সুন্দর করে লিখবা, আমার তো এখানে বাজে করে লিখতেছি কারণ আমার তো এই লেখাটা থাকবে না, সহানুভূতি। তাহলে তুমি যখনই রিভিশনের টাইমে যাবা তুমি তখনই মনে পড়বে এই গল্পে তোমার লেখাটা কি ছিল, প্রাণীর প্রতি সহানুভূতি। বুঝতে পারছো? দেন তুমি ইজিলি কোশ্চেনগুলোকে ক্যাচ করতে পারবে। এবার আসি শরৎচন্দ্র নিয়ে পড়বো। আমি বেশি লেন্দি করবো না একটা গল্পে, যদি আমি লেন্দি করি তাহলে কিন্তু তুমি হচ্ছে জিনিসটা আসলে অনেক সময় যাবে। আমি তাহলে গল্পটা কিন্তু পুরোপুরি একবার রিভিউ করা আমার হয়ে গিয়েছে, তবে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাবা, আমি তোমাদের প্রতি কমেন্ট সেকশনের উত্তরে কিন্তু উত্তর দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি আগেই বলেছি রিডিং যদি পড়তে যাই, রিডিং পড়ে যদি প্রতিটা লাইন বলতে যাই 12 ঘন্টা 14 ঘন্টার ক্লাস হবে, তোমাদের সময় নষ্ট হবে। আর অনেক সাবজেক্ট আছে, বাংলার জন্য সময় দিতে যে অন্য সাবজেক্টে সময় নষ্ট করবা না, আবার অন্য সাবজেক্টে সময় দিয়ে বাংলা পড়াটা মিস করবা না। রিমেম্বার দ্যাট থিং। ওকে, শরৎচন্দ্র সম্পর্কে আমরা একটু জেনে নিই। শরৎচন্দ্র, দেবদাস পড়েছো তোমরা কেউ? তোমরা বয়স হয় না, ছোট, ক্লাস 8 তো, দেবদাস আর একটু বড় হইলে পড়লো। আচ্ছা, শরৎচন্দ্রের গল্পগুলো একটু বড়দের গল্প টাইপের, কিন্তু আসলে বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের যে ভূমিকা, এই ভূমিকাটা আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। মানে শরৎচন্দ্র, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনি, কাজী নজরুলের নাম শুনি, কিন্তু বাংলা সাহিত্যের উপন্যাস জগতে নতুন নতুন চরিত্রের উদ্ভাবনতায় শরৎচন্দ্র যে ভূমিকাটা রাখে, এই ভূমিকাটা কিন্তু আসলে আমরা মানে এক কথায় আমি যেটা মনে করি যে শরৎচন্দ্রের ভূমিকাটা কিন্তু আসলে বোঝানো টাফ। লেখক পরিচিতিতে আসি। শরৎচন্দ্র 1876 সালে, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, শরৎচন্দ্র 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোরের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা। কৈশোরে তিনি কোথায় সময় কাটিয়েছেন? ভাগলপুরের মাতুলালয়ে। মাতুলালয় মানে কি? মামার বাড়ি। লিখে রেখো তোমরা একটু, তোমাদের মামার বাড়ি আছে না, মানে নানা বাড়ি, এই মামা বাড়ি বা নানা বাড়ি হচ্ছে মাতুলালয়। কলেজ শিক্ষা শেষে তিনি 1903 সালে জীবিকার সম্বন্ধে রেঙ্গুনে যাত্রা করেন। রেঙ্গুন কোথায়? রেঙ্গুন হচ্ছে মায়ানমারে, আমাদের পাশে মায়ানমার যে দেশটা আছে এখানে রেঙ্গুন। 1916 সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং অবস্থানকালে সাহিত্য সাধনায় নিয়োগ হন। 1907 সালে তিনি ভারতী পত্রিকায় বড় দিদি প্রকাশিত হলে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ইম্পর্টেন্ট একটা লাইন মনে রাখবা, 1907 সালে ভারতী পত্রিকায়। তোমরা এই জায়গাতে কিছু নোটস রাখবে, আমি তোমাকে নোটসটা বলতেছি। বড় দিদি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়ে, তিনি বাংলা সাহিত্যে, এবং তার কিছু গল্পের নাম কি আমরা যাই, পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্তের আবার 4টা পর্ব আছে, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন। এই গল্পগুলোর নাম মনে রাখবা। ওই যে অনেকে আছে ছন্দ করে পড়ায়, এই শরৎচন্দ্রের এই না, এত ছন্দ মনে রাখতে গেলে দেখবা পরীক্ষার হলে আর কিছুই মনে পড়তেছে না। ছন্দ মনে না রেখে ডাইরেক্ট কোশ্চেনে চলে যান, ডাইরেক্ট জিনিসগুলো মনে রাখবে। কি কি? পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, শেষ। জগত্তারিণী পুরস্কার পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিলিট পেয়েছে, মারা গিয়েছেন কবে? 1938। তাহলে 1876 থেকে 1938 মনে রাখবো এই টাইম পিরিয়ডটা। তাইলে এবার তোমরা তোমাদের খাতায় সুন্দর করে এইখানটায় লিখবা, 1 ভারতী, 2 ভাগলপুর, কিছু শব্দ লিখে রাখবা, 3 বড় দিদি, 4 জগত্তারিণী। কেন লিখে রাখবে আমি তোমাকে বলি, পরীক্ষার আগে তুমি জাস্ট এই শব্দগুলো যখন পড়বা তখন তোমার মনে থাকবে যে আচ্ছা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, আর একটা 5 রেঙ্গুন। এই শব্দগুলো মনে রাখবা। এই শব্দগুলো যখন মনে রাখবা তখন তোমার কাছে জিনিসটা সহজ হবে। আমি একটু লেখার জন্য টাইম দিতেছি, এই পয়েন্টগুলো একটু লিখে নাও।
দ্রুত লিখে নাও, ছোট ছোট পয়েন্ট, জাস্ট শর্ট নোট, একদম ছোট ছোট করে লিখে রাখবে। এই যে আশা করি তোমাদের লেখা শেষ। যদি লেখা শেষ নাও হয় তোমরা রেকর্ডে একটু পিছিয়ে নিয়ে দেখে নিও, বাট আশা করছি লেখা শেষ। আমরা সামনের দিকে যাই। ওকে, তো অতিথি স্মৃতি গল্প কিন্তু মোটামুটি আমাদের শেষ। অনেক ফাস্ট যাচ্ছি কিনা জানি না, তবে যেহেতু তোমাদের হচ্ছে গল্পের 6টা গল্প আজকে আমরা প্রথম ক্লাসে পড়াবো, সেই জায়গাতে আমি একটু আগেই যাচ্ছি। পরের গল্পগুলো মূল তত্ত্বটাই মেইনলি পড়াবো, মূল তত্ত্ব পড়িয়ে এগিয়ে যাব। পরবর্তী যে গল্পটা আমাদের মাঝে আসছে সেই গল্পটা হচ্ছে ভাব ও কাজ। প্রথমে বলে রাখি, ভাব ও কাজ কোনো গল্প না, ভাব ও কাজ হচ্ছে এটা প্রবন্ধ। এটা কি? প্রবন্ধ। সো গল্প কি আর প্রবন্ধ কি এটা বুঝতে হবে তোমাকে। গল্প আর প্রবন্ধ, গল্পটা হচ্ছে কোনো একটা ঘটনা বলা, কোনো একটা বিশেষ মুহূর্তের কথা শেয়ার করা, কোনো একটা চরিত্র আসবে, সেখানে একটা সিন থাকবে, সেখানে একটা কাহিনী থাকবে। আমরা সিনেমা দেখি না, সিনেমা থেকে গল্পের থেকে সিনেমা আসে। আর প্রবন্ধটা কি? একটা আর্টিকেল, মানে কিছু একটা তোমাকে বলার চেষ্টা করবে, কিছু একটা তোমাকে বোঝানোর চেষ্টা করবে। কি বোঝানোর চেষ্টা করছে সেটা খুবই ফর্মাল ওয়েতে লেখা থাকবে। তোমরা ওই যে শর্টে বলি, তোমরা চিঠি লেখো না, ওই যে বাংলাতে দ্বিতীয় পত্র, আমি চিঠি যখন পড়াবো তখন তোমাদেরকে আমি বলবো, বা চিঠি পড়ানো বাদে বা হচ্ছে তোমরা ইংলিশেও দেখো ফর্মাল লেটার্স ইনফর্মাল লেটার্স পড়ো না। তো ফর্মাল হচ্ছে এই প্রবন্ধ, আর ইনফর্মাল হচ্ছে আমাদের গল্প। ভাবকাজ কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি, তাই না? আমাদের জাতীয় কবি। আরো একটা কি কবি বলা হয়? বিদ্রোহী কবি। আমি বিদ্রোহী রণক্লান্ত, সেই দিন হব শান্ত, যাবে উৎপীতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না। বিদ্রোহী কবিতা পড়েছো তোমরা কেউ? যারা পড়েছো তারা হয়তো বুঝতে পেরেছো আমি বিদ্রোহী কবিতার কথা বলতেছিলাম। কাজী নজরুল ইসলাম তিনি লিখেছেন ভাব ও কাজ। আচ্ছা, আমি ভাব ও কাজ প্রবন্ধটা যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলি ভাব ও কাজ আসলে কি বুঝতে চাইছে। চলো আমরা একটু পাঠের উদ্দেশ্যটা দেখে আসি। পাঠের উদ্দেশ্যটা দেখে আসি। কই রে পাঠের উদ্দেশ্য? আরে পাঠের উদ্দেশ্য এই তো চলে। মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে, আর শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্বেল হওয়া নয়, ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজন। এইবার এই লাইনটা ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, শুধু ভাবের কাজে উদ্বল হওয়া নয়, ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজনে সম্পর্কে সচেতন হবে। আচ্ছা একটু বলি, ভাব, তুমি একটা জিনিস ভাবছো, আচ্ছা আমি এটা করব, আমার সামনে পরীক্ষা, আমার আর 2 মাস পর পরীক্ষা, আমাকে পড়তে হবে, আমাকে সিলেবাস শেষ করতে হবে। তুমি ভেবেই যাচ্ছ, কাজটা আর করছো না, লাভ আছে? কোনো লাভ হবে? কোনো লাভই কিন্তু আসলে হবে না। এই জায়গা থেকেই আসলে বোঝানো হচ্ছে যে ভাবেই যদি তুমি উদ্বেল হয়ে যাও, উদ্বেল মানে কি বোঝাচ্ছে, মানে উচ্ছ্বাসে উদ্বেল হয়ে যাও, অনেক আবেগ আপ্লুত হয়ে গেছে। আচ্ছা আমি তো কালকে সকালবেলা আমি নামাজ পড়তে বসবো, 16 ঘন্টা পড়বো, একদম যে মানে বৃত্তি পরীক্ষা রাখ পর্যন্ত প্রতিদিন আমি 16 ঘন্টা পড়বো। কিন্তু তুমি দেখা গেল তুমি ভেবেছো যে আমি ভোর 6টায় উঠে 16 ঘন্টা পড়বো, তোমার ঘুমটা ভাঙছে হচ্ছে সকাল 9টায়। তো 16 ঘন্টার মধ্যে তো 3 ঘন্টা শেষ। তুমি ভেবেছো 16 ঘন্টা, 3 ঘন্টা তুমি কাজের মাধ্যমে শেষ করে দিয়েছো। ভাব এবং কাজের যখনই মিল ঘটবে তখনই বেস্ট আউটকামটা আসবে। সো সেই বেস্ট আউটকামটার জন্যই কিন্তু আমরা এখন পড়বো হচ্ছে ভাব ও কাজ। এখানে তিনি আসলে এই যে 3 পৃষ্ঠার যে প্রবন্ধটা, এই প্রবন্ধটা যদি তোমরা যখন পড়বা তখন বুঝতে পারবা। আমি একদম শর্টে আগে একটু দেখিয়ে নিই। এই যে 3 পৃষ্ঠার প্রবন্ধ, 1 2 3। এবার আমি আসি প্রথম পেজ, প্রথম লাইনটা একটু পড়ি। সব লাইন পড়তে গেলে তোমরা নিজেরাই বলবা কি পড়িয়ে যাচ্ছে, তা আমি বাংলা বই দেখলেই পড়াইতে পারবো, নিজেই পড়তে পারি, তাই না? তবে আসো এটা একটু প্রবন্ধটা একটু পড়তে হয়। ভাব আর কাজের সম্বন্ধটা খুব নিকটবোধ হইলেও আদতে জিনিস দুইটা আসমান জমিনের তফাৎ। প্রথমে যেটা বলেছি, ভাব ও কাজ দুইটা কিন্তু খুব ডিফারেন্ট একটা জিনিস। ভাব একটা জিনিস, কাজ একটা জিনিস, আসমান জমিনের তফাৎ। বোঝা যাচ্ছে কত বড় তফাৎ? খালি ভাবলেই হবে? আবার কোনো একটা কাজ করতেছো না ভেবে হবে? তোমরা সবাই শুনেছো না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাব এবং কাজ কিন্তু একটা সাথে গুরুত্বপূর্ণ। ভাব জিনিসটা হচ্ছে পুষ্পবিহীন সৌরভের মতো, একটা অবাস্তব উচ্ছ্বাসের মতো।
তাই বলিয়া কাজ মানে যে সৌরভহীন পুষ্প, ইহা যেন কেউ মনে করে না বলেন। খুবই এখানে মানে আমাদের লেখক কাজী নজরুল ইসলাম খুবই মজা করে এখানে একটা জিনিস বলেছেন। আচ্ছা, পুষ্পবিহীন সৌরভ কি? মানে ফুল থেকেই তো গন্ধটা আসে, তাই না? সুগন্ধটা আসে। এখন শুধু সুগন্ধই আসছে, ফুলটা নেই, লাভ আছে? বা আমার কি সেই কাজটা কি পূরণ হচ্ছে? হচ্ছে না। ভাব জিনিসটা এরকম, ভাবছি কাজ করছি না, যা। কিন্তু তাই বলে আবার কাজ যে সৌরভহীন পুষ্প, মানে এর ঠিক উল্টাটা, সেটা কিন্তু আসলে না। তো এই জিনিসটাই তিনি এই জায়গায় বোঝাতে চেয়েছেন। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, তোমরা একটু লিখে রাখো। এই লাইনটাতে কিন্তু কেন পুষ্পবিহীন সৌরভের মতো বলা হয়েছে, কারণ কি এখানে আমি যদি একটু লিখি, ছোট করে লিখি, বোঝা গেছে? ইম্পর্টেন্ট লাইন, 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। ওকে, তাই বলিয়া কাজ মানে যে সৌরভহীন পুষ্প, মানে কাজ জিনিসটা অভাবকে রূপ দেয় ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতে। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলেছি, নিন্দা করেছি, তাহা নয়। ভাব জিনিসটা খুবই ভালো, ভাবা ভালো, ভাবা আসলেই অনেক ভালো। না ভাবলে কাজ হবে? তুমি যদি না ভাবো যে কালকে কি করবে, তুমি কাজ করতে পারবা না। তারপরে আসি, মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়াকে তাহাকে মাতাইয়া তুলিতে না পারিলে তাহার দ্বারা কোনো কাজ করে না। বিশেষ করে আমাদের দেশে তো ভাব পাগলা দেশে, কবি একদম জায়গা মতো ধরেছে। দেখো, আমাদের মতো ভাব পাগলা দেশে, আমাদের দেশের মানুষ কি খালি ভাবে না? খালি ভাবেই আছে। কিন্তু আমরা কি তাদেরকে দিয়ে কাজ করাইতে পারি? সবাইকে দিয়ে কাজ করাইতে পারি? সবাইকে যদি কাজ করাইতে পারতাম তাহলে আজকে আমাদের দেশ কত উপরে চলে যেত, এরকম করে উপরে উঠতে থাকতো, কিন্তু পারছে না। দেখো কি বলেছেন, লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া তুলিতে না পারিলে, কাউকে যদি আমি মাথায় তুলতে না পারি, তোমাকে যদি আমি পড়ার জন্য এনকারেজ না করতে পারি, তোমাকে যদি বুঝাতে না পারি ভাইয়া এটা পড়লে কিন্তু এটা হবে, তুমি পড়তে বসবো না। পড়ো 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 বললে কাজ হবে? কোনো কাজ হবে না। কিন্তু যখন আমি তোমাকে বুঝাতে পারবো যে এটা পড়লে তোমার কি লাভ হবে, তুমি এটা পড়লে তুমি কিছু জানতে পারবা, তোমার সামনে যে পরীক্ষা আছে পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারবা, তোমার বাবা মা তোমার রেজাল্টে খুশি হবে, তুমি সামনের দিনগুলোতে ভালো একটা পজিশন নিয়ে তুমি ক্লাস 9-এ উঠবা, 9-এ তুমি সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, ভালো একটা যে জায়গাতে যাও সেই জায়গাতে এসএসসি দিবা, এসএসসি পরে এইচএসসি দিবা, তারপর একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বা, বিশ্ববিদ্যালয়ে পড়ার পর নিজের একটা চাকরি তৈরি হবে। দেখো আমি কোথা থেকে কোথায় চলে গেছি, মাত্র পুরো ক্লাস 8-এ আমি তোমাকে বলতেছি চাকরির কথা, যেখানে তোমার টাকা হবে, পয়সা হবে, সব কিছু হবে। এই যে আমি যদি তোমাকে এইটা না বলি, তুমি এই গল্পটা পড়বা? এই গল্পটা কিন্তু পড়বা না। আচ্ছা দূর, গল্পের বই ছাপায় দিয়েছে তাই পড়ছি। কিন্তু চিন্তা করো, তুমি আজকে থেকে 10 বছর পরে যখন তুমি আমার থেকেও বড় জায়গায় যাওয়া, তখন কিন্তু মনে হবে আচ্ছা ওই সময় আমি পড়েছিলাম বলে আমার রেজাল্টটা ভালো হয়েছিল, ওই রেজাল্টটা ভালো হওয়ার কারণে কিন্তু আজকে আমি এই জায়গায়। সো কোমল জায়গায় নাড়া দিতে হবে। কোমল জায়গাতে যখন তুমি আঘাতটা করতে পারবা, এই হৃদয়কে যখন তুমি বুঝাতে পারবা যে না আই ক্যান ডু এনিথিং, আমি পারি, তখনই তুমি এই কাজটা করতে পারবা। সো লেটস গো থ্রু। শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু মাথায় মশগুল করে রাখবো, এটা মস্ত বড় বদ। কেমন আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে এটাকে চাকরি পর্যন্ত উদাহরণ দিয়ে চলে গেছি, তাই না? কত ভাব তোমাদেরকে আমি ঢুকাইলাম, কিন্তু আমি তোমাকে পড়াইলাম না, খালি বলেই গেলাম, প্রবন্ধ আর পড়াইলাম না, তখন কি কাজ হবে? কাজ হবে না। ওকে, এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। তাছাড়া ভাব দিয়ে লোককে মাথায় তুলিতে যদি সে গরমাগরম কার্য সিদ্ধি করে না হয়, তাহলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। লাইনটা একটু বোঝার চেষ্টা করতে হবে। মানে ধরো একটা কাজ তোমাকে আমি বলছি যে অমুক, ধরো মনে করো ক্লাস করতেছো, যার নাম হচ্ছে, মাইন্ড করো না আমি একটা নাম নিয়ে বলি, ধরো রহিম। আমি রহিমকে বললাম যে রহিম তুমি যদি এটা করো আমি কিন্তু তাহলে তোমাকে
আজকে ওই জায়গায় নিয়ে যাও, বা আজকে তোমাকে আমি একটা গিফট দিব। রহিম তো গিফটের আশায় কাজ করতে রেডি। এখন রহিম, আমি কিন্তু তার মনের মধ্যে ভাবটা কিন্তু জায়গায় তুলতে পেরেছি। এখন সাথে সাথে যদি কাজটা করে ফেলে তাইলে হয়ে গেল, কিন্তু রহিম যদি কাজটা ডিলে করে রেখে দেয় এবং তার মধ্যে যদি সে এটা বুঝতে পারে যে আচ্ছা আমাকে তো দিবে, হয়ে যাবে, তাহলে ভাবাবেশ কর্পূরের মতো উড়ে যাবে। কর্পূর হচ্ছে একটা পদার্থ যেটা বাতাসের সাথে খুব দ্রুত মিশে যেতে পারে। মানে তুমি যদি খালি জায়গায় রাখো বা বাতাসের আশেপাশে রাখো, কর্পূর খুব দ্রুত উড়ে যেতে পারে। সো এই ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থ সিদ্ধি নয়। যিনি ভাবের বাঁশি বাজায় জনসাধারণকে নাচাবেন তাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে। মানে আমি যেভাবে গল্পটাকে তোমাদের সামনে বলছি, আমি তোমাদেরকে কোনো একটা ইন্সপায়ার করলাম, যে যদি স্বার্থের উদ্দেশ্য হয় তাহলে কিন্তু আবার হবে না। স্বার্থের উদ্দেশ্যে এসব হয় না, স্বার্থ নিয়ে হয় না, তাকে নিঃস্বার্থ হতে হবে। নিচের লাইন, তিনি লোকদিকে সূক্ষ্ম অনুভূতি ও ভাবকে জাগায় তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। তাহাকে একটি মহত্তর উদ্দেশ্য কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হবে। এই জন্য কেউ কেউ বলেন লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ। ভাইরা, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। খালি এই পয়েন্টটা কিন্তু খালি তোমাদের হচ্ছে এই পড়ার জন্য না, কোমল অনুভূতিতে আঘাত দেওয়া টাফ। মানুষের যেটা উইক পয়েন্ট, তুমি যদি সেটাতে আঘাত হানো, তুমি যদি সেটাকে নিয়ে খোঁচাতে থাকো বারবার, এটা কিন্তু একটা পাপ। বড় করে লিখে দিচ্ছি, পাপ। এই পাপটাকে তোমাদেরকে করা যাবে না। এই গল্পগুলো কিন্তু তোমাদের নিজেদের জীবনের আত্মোপলব্ধিও। কারোর সাথে কখনো কোনো ব্যবহার করার সময় তুমি যদি বুঝতে পারো যে মানুষটা এইটা বললে তার আর কিছু করার জায়গা থাকে না। অনেকে আছে, কারোর যদি নিজের পরিবারকে নিয়ে কোনো পরিবার নিয়ে তাদের কোমল জায়গা থাকে, যে তার পরিবারের ব্যাপারে সে খারাপ কিছু শুনতে পারে না। কারোর নিজেদের পছন্দের মানুষ থাকে, কারোর জীবন থাকে, কারোর নিজের কেরিয়ার থাকে, কারোর হয়তো শখের একটা জিনিস আছে, সেই শখের জিনিসটা বাদে সে চলতে পারে না। তুমি যদি বারবার সেই জায়গাটাকে আঘাত হানো, বারবার যদি সেটা দিয়ে কার্যসিদ্ধি করতে চাও, তাইলে কিন্তু আসলে সেটা পাপ হিসাবেই গণ্য হবে। তোমরা এখন অনেক ছোট, জিনিসটা হয়তো ওইভাবে উপলব্ধি করতে পারবে না, কিন্তু এই জিনিসটা তোমাদেরকে যেহেতু গল্পের এই জায়গায় বলছে, গল্পের খাতিরে আমি তোমাদেরকে এই জায়গায় বলি, এই জিনিসটা কিন্তু মনে রাখবা। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা পারলে একটু দাগায় রাখো, যে লোকের কোমল অনুভূতিতে আঘাত দেওয়া পাপ। কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইয়া হইতে সুফল না ফলে কুফলই ফল। আগে হইতে সমস্ত কাজের বন্দোবস্ত করিয়া কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া লোক দিওকে সোনার কাঠের ছোঁয়া দিয়ে জাগাইয়া তুলিতে হইবে, নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহার অনর্থক জাগাইছে, কোনো কার্যক্ষেত্র মহাবিরক্ত হইয়া যাবে, আবার ঘুমাইয়া পড়িবে, তখন আর জাগাইলেও জাগিবে না। এই লাইনটা আমি তোমাদেরকে বর্ণনা করি। দেখো, আমি তোমাকে অনেক আশা দেখালাম যে আমি তোমাকে এটা করে দিব, আমি তোমার জন্য এটা করব, আমি যেন তোমার জন্য এটা করব। তুমি এক্সাইটেড হয়ে গেলা, আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজকে এটা পড়ে ফেলি। কিন্তু দেখলা আমি আর তোমাকে রেসপন্স করতেছি না সাথে সাথে, তখন কি তোমার কি মনে হবে না, ধুর ভাইয়া এমনিই বলছে, হয়তো ভাইয়ার কথার কোনো দাম নাই, করি ঠিক আছে। যখন তোমার একবার মনের মধ্যে এই জিনিসটা চলে আসবে যে ভাইয়ার কথার কোনো দাম নেই, ভাইয়া খালি বইলেই যায়, পরবর্তীতে তুমি আর কাজটা করবা, পরবর্তীতে আমি তোমাকে ধাক্কাইলে গুতাইলেও কাজটা করবো, তোমার তো মাথায় ওইটাই থাকবে, ভাইয়া তো বলছে। আমাদের অনেকে আছে না, যে অনেক কথা শোনায় যে আমি এই করব, আমি ওই করব, আমি সেই করব, কিন্তু একবার যখন তুমি তার উপর ভরসা করে দেখো যে সেটা আর সে করছে না, তখন দ্বিতীয়বার কিন্তু তুমি তার পিছনে আর যাওয়া না। এই লাইনটাই কিন্তু এই লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে। তা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো। এই যে, কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং সে ঘুমায় তুলতে পারে, তাহা অপেক্ষা কুম্ভকর্ণের নিদ্রা ভালো, সেরকম ঢোলকাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। কুম্ভকর্ণের নিদ্রা কি? কুম্ভকর্ণ সম্পর্কে একটু বলি। কুম্ভকর্ণ হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট না। কুম্ভকর্ণের নিদ্রা কি? কুম্ভকর্ণ হচ্ছে, তোমরা এখানে যারা সনাতন ধর্মাবলম্বী আছো, হিন্দু ধর্মাবলম্বী, তারা হয়তো এই চরিত্রটাকে চিনো। এটা তোমাদের ওই হিন্দু ধর্মাবলম্বীদের একটা চরিত্র, যে কুম্ভকর্ণ, সেখানে তাদের গল্পে বলা হয় যে ইনি হচ্ছে, আমি যতদূর মনে পড়ে, আমার যদি ভুল হয় তাহলে তোমরা হচ্ছে ঠিক করে নিও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সেটা হচ্ছে কুম্ভকর্ণ হচ্ছে সারাদিন ঘুমাইতো, সারাদিন, মানে তারা ঘুম থেকে তোলাই যাইতো না, এত 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 ঘুমাইতো যে তার ঘুম থেকে তোলা যেত না, ঢাক ঢোল কাশি বাজায়ও তার ঘুম থেকে তোলা যেত না, এরকম মানুষ ছিল কুম্ভকর্ণ। সেই কুম্ভকর্ণের নিদ্রা কি আমরা একটা প্রচলিত শব্দ বলি যে কুম্ভকর্ণের নিদ্রা, মানে যে ঘুম ভাঙে না। অনেকে আছে না আমাদের মধ্যে, খালি ঘুমাইলে আর হুঁশ থাকে না, ওইটা হচ্ছে কুম্ভকর্ণের নিদ্রা।
এ কথাটা মস্ত সত্যি কথা, তাই এতদিনে ঠেকিয়া শিখিয়েছি। এই যে সেদিন একটা হুজুকে মাতে হুড়ুর করিয়া লোক কত স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাদের সৎ সংকল্প মহৎ ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না। দেখো, এই জায়গাতে এই গল্পের মাধ্যমে তোমাদেরকে খালি বোঝানো হচ্ছে যে এই যে মহৎ উদ্দেশ্যগুলো তৈরি করা, এই মহৎ উদ্দেশ্যগুলো কিন্তু একদিনে তৈরি হয় না, এবং সেটাকে মহৎ উদ্দেশ্যতে সবসময় পরিণত হবে সেটাও কিন্তু না। কেন এমন হলো? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়ে স্পিরিটটাকে বিশ্রীভাবেই না মুখ ভ্যাংচানো হইল। মানে আমি তোমাদেরকে বলি, কাজটা যখন তুমি করছো, কাজটা তোমার কাছ থেকে আমি আদায় করিয়ে দিতে পারছি না, তখন তোমার কি বিরক্ত লাগবে না? এই বিরক্তির জায়গাতেই কিন্তু এইটা। আচ্ছা, গল্পের অলমোস্ট শেষের দিকে, কিন্তু এই জায়গাতে আসলে অনেক কিছু বোঝার এবং জানার বাকি আছে। আমি তোমাদের একটু দ্রুত বলি, কারণ হচ্ছে তোমাদের নাহলে বুঝতে অসুবিধা হবে। আজ যারা মুখে চাদর, এই লাইনটা আসি, কল্লকার ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুক্তি চুন করে রাখলে কাল দেশে সত্যিকার ডাক আসলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে? হটকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল, ভ্রম করিল, তাহারাই অনুশোচনা তাহার কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না। আচ্ছা, 10 চক্রে ভগবান ভূত, এই লাইনটাতে আসি। আমি মাঝের এই লাইনটা বলছি না, এই লাইনটা তোমরা পড়লে বুঝতে পারবা, যদি না বুঝতে পারো আমাকে জানাও। কিন্তু এই লাইনগুলোতে কিন্তু ওই যে প্রিভিয়াস আমি যে কথাগুলো বলছি, ওই কথাগুলো কিন্তু বারবার রিপিটেশনে বলা হচ্ছে। 10 চক্রে ভগবান ভূত, ইম্পর্টেন্ট একটা মান। এটার একটা সমার্থক শব্দ আছে, দেখো তো শুনেছো কিনা কখনো? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। মানে একটা কাজ অনেক বেশি মানুষ ধরে করতে গেলে অনেক সময় সেই কাজটা বিফলে চলে যায়। এটাকে বলা হয় 10 চক্রে ভগবান ভূত। সবাই যদি পণ্ডিত হয় তাহলে কিন্তু কাজ উদ্ধার করা যায় না। তা হইলে এখন উপায় কি? এক কথায় সহজ উপায় যে এখন হচ্ছে জনসাধারণ শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহবল না হয়ে কাণ্ডাকাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। আমরা বলিব ভাবের সুরে পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না, তাহলে তোমার পতন এবং তোমার দেশের পতন, ধর্মের পতন, মনুষ্যত্বের পতন। লাস্ট লাইনে আসি, আবারও সেই পাপের কথা। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের পরিচালনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নেই, তাহা পাপ, তাহা মহাপাপ। এই যে পাপের কথাটা বারবার যেটা বলা হচ্ছে, এই কথাটা কিন্তু তোমরা মনে রাখো। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি মাঝে অনেকগুলো লাইন পড়াইনি, তাই না? মানে মনে হইতে পারে ভাইয়া হয়তো দ্রুত চলে যাচ্ছে, কি পড়াচ্ছে ভাইয়া, কি এই জায়গাগুলো পড়াবে না? দেখো, প্রথম থেকে যে লাইনগুলো পড়াচ্ছি, এই লাইনগুলো কিন্তু আসলে এই লাইনগুলোর মধ্যেই আছে। এই জন্যই এই গল্পগুলো আমার অনেকবার পড়া আছে। আমি জানি যে তোমাদেরকে কোন লাইনটুক বললে তোমরা পরবর্তী লাইনটুক ধরতে পারবে, কারণ আমাদের হাতে সময় কম, তোমার হাতেও সময় কম, সামনে পরীক্ষা। পরীক্ষার আগে যদি আমি তোমাদেরকে এটা জিনিসটা পড়িয়ে না শেষ করতে পারি, তোমরা বলবো আরে আমার তো সিলেবাস কত কিছু বাকি। কিন্তু একবার পড়া হয়ে গেলে তো তোমার সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তাই না? ওকে, পাঠের পরিচিতি আমরা আগেই দেখেছি। এবার ভাবো কাজ পাঠ পরিচিতি কোথা থেকে না আসে? যুগবাণী গ্রন্থ থেকে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, পাশে লিখে রাখো, নোট ডাউন। যুগবাণী। ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না। তার জন্য কর্মশক্তি, যেটা বলছিলাম যে খালি ভাবলেই হবে না, কাজ করতে হবে, কাজ করার মধ্যেও শান্তি আছে। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা কাজে স্প্রিয়া ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এই রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তব ধর্মী কর্মে জোর দিয়েছেন। এটাই যেটা বলেছিলাম। দেখো, আমি যতটুকু বলেছি ততটুকু বলতে, আচ্ছা হ্যাঁ, ততটুকু বলতে কি আমার পুরোটা লেগেছে? পুরো জিনিসটা কিন্তু লাগেনি। আমার পুরো গল্পটার থেকেও আমার এই জিনিসটা জানাটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। ওকে, লেখক পরিচিতিতে আসি। আচ্ছা, লেখক পরিচিতির আগে আমরা একটু জাস্ট কোশ্চেনটা একটু দেখে আসি। কোশ্চেনটা আমাদেরকে কি বলতেছে? যিনি ভাবের বাসায় বাজিয়ে নাচে তাকে কেমন হতে হবে? লেখক স্পিরিট ও আত্মার জাগে তুলতে বলেছেন। তুমি স্বপ্নের রাজা হতে পারো, কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো, কল্পলোকে সুন্দর গল্প হতে পারো, কিন্তু বাস্তবতা এক ভিন্ন এক জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই।
শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মসূচির মাধ্যমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয়। উদ্দীপকটি ভাব ও কাজের যে দিকটি নির্দেশ করে। দেখো প্রথম লাইনটা কি বুঝিয়েছে? ভাব, স্বপ্নের জগতে কল্পলোকে সুন্দর গল্প হতে পারো, এটা কি ভাব। আর কাজ কি? শিক্ষার দ্বারা নিজের সুপ্ত বড় হতে হবে, কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে, এটা হচ্ছে কাজ। ভাবও পাইলাম, কাজও পাইলাম, গল্পটা পেয়ে গেছি না? গল্পটা কিন্তু আমরা পেয়ে গেছি, এবার এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই, জায়গাটা দেখতে সুন্দর লাগবে। ভাবও পেয়ে গেছি, কাজও পেয়ে গেছি, দুইটা জিনিসই আমরা এক জায়গায় পেয়ে গেছি। এবার লিখে ফেলবো তোমরা তোমাদের মতো সুন্দর করে। কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে মনুষ্যত্বের পরিচয়। এটা হচ্ছে যে লাস্ট প্যারাটার কথা যেটা বললাম, যে কাজ করতে হবে, কাজ করাতে হবে, কাজ বুঝতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা বুঝতে হবে, পড়াশোনাকে কাজে লাগাতে হবে, তাহলেই তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবা। তো মোটামুটি ভাবো কাজ গল্পটাও কিন্তু শেষ। এখন আমরা একটু লেখক পরিচিতি পড়ে আমরা অন্যটায় যাব। অনেক বড় একটা লেখক পরিচিতি, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা অনেক আগে থেকেই জানি। 1899 সালে জন্ম। কোথায়? বর্ধমান। বর্ধমান কোথায়? ভারতে। আসানসোলের মহকুমা চুরুলিয়া গ্রামে। খুব ইম্পর্টেন্ট লাইন, চুরুলিয়া। এই জায়গায় ওই যে আবার নোটে চুরুলিয়া, এই লাইনগুলো মনে থাকে না আসলে। চুরুলিয়া। তিনি পড়াশোনা করতে পারেন দশম শ্রেণীর প্রথম মহাযুদ্ধ, দশম শ্রেণীর ছাত্র। যুদ্ধ শেষ হলে 1919 সালে বাঙালি পল্টন ভেঙে দেয়। পল্টন হচ্ছে ওই যে আমাদের যে ক্যান্টনমেন্ট গুলো থাকে, ওই ক্যান্টনমেন্ট গুলোকে আসলে বাংলায় পল্টন বলে। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চা করেন বিজলি পত্রিকা। আগেরটাই কি ছিল ওইটাতে মনে আছে? শরৎচন্দ্রতে আমরা কি পড়েছিলাম? ভারতী পত্রিকা। এবার কি? বিজলি পত্রিকা। তার বিদ্রোহী কবিতাটি প্রকাশ হয়। বিদ্রোহী কবিতা কোনটা? ওই যে যেটা আমি তোমাকে প্রথমে বললাম, সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা। তো এই বিদ্রোহী কবিতা, তারপরে কিন্তু তিনি আসলে এই জায়গাতে শিফট করেছেন সাহিত্য চর্চায়, বিদ্রোহী কবি বলা হয়। এবং এই জায়গাতে দু একটা ইম্পর্টেন্ট লাইন আমি বলে আমি শেষ করি এই গল্পটা। 1976 সালে বাংলাদেশের নাগরিক পান। 72 সালে বাংলাদেশের কবি হন। তার কবিতার নাম কি? অগ্নিবীণা, বিশের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, চক্রবাক, উপন্যাস হলো মৃত্যু খোদা, কুয়েলিগা। গল্প গ্রন্থ হলো ব্যথার দান, রিক্তের বেদন। এবং তিনি 1976 সালে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। এগুলো জাস্ট হালকা পাতলা করে মনে রাখবা, তাইলেই হবে। সো এরই মাধ্যমে আমাদের ভাব ও কাজ গল্প শেষ। তো আমরা ভাব ও কাজ গল্পটা লাস্টে পড়ছিলাম। তোমাদের মনে হতে পারে যে আমি হয়তো একটু দ্রুত পড়ে যাচ্ছি, আসলে দ্রুত না, সময় অনুযায়ী পড়ছি। এবং তোমরা যখন নিজেরা পড়তে যাবো তখন বুঝবা যে আমরা কতটুকু স্পিডে গেলে আমাদের ভালো হয়। এবার আমরা পড়বো দেনা পড়ে পাওয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এটাকে যেহেতু আমরা একটু পাঠ পড়েছি, যে পাঠের উদ্দেশ্যটা পড়ে আসি। একবার পাঠের উদ্দেশ্য পড়লে আসলে তোমাদেরও মনে হয় যে দ্রুত পড়তে সুবিধা হচ্ছে। আসলে যারা এখনো একবারে পড়নি, তারা পাঠের উদ্দেশ্যটা পড়লেও গল্পের অন্তত মূল বিষয়টা বুঝতে পারবা। পাঠের উদ্দেশ্য: কর্তব্য পরায়ণতা ও নৈতিক চেতনার সৃষ্টি, একই সঙ্গে নিজের জীবনের প্রতিফলন ঘটাতেও সক্ষম হবে এমন একটা গল্প। সো কর্তব্য পরায়ণতা, নৈতিক চেতনার সৃষ্টি, এই জায়গাতে এটা একটা বিখ্যাত কিশোর গল্প। এটা নীলগঞ্জের ফালমন সাহেব। ইম্পর্টেন্ট, আমরা এর আগে কি কি পড়েছি? যুগবাণী দেখেছি, তারপর দেওঘরের স্মৃতি, এবার হচ্ছে নীলগঞ্জের ফালমন সাহেব। এই গল্পের কিশোররা কুড়িয়ে থাকে অর্থ সম্পদে, লোভের পরিচয় দেয়নি। ওকে, লোভ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস, লোভ। তারা তাদের বয়সের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, দেখিয়েছে বয়সে ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থান আরো বেশি চলে গিয়েছে। হ্যাঁ, আরো বেশি দৃঢ়, এটাই প্রকাশ করেছেন। তো ফুল স্ক্রিনে যাই। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি, সরি। ওকে, আসে, সরি ফর ইন্টারাপশন। লোভ থেকেই আসলে সবকিছু সৃষ্টি হয়, যেগুলো অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো ঘটে।
এগুলো লোভের মাধ্যমেই তৈরি হয়। তো সেই লোভের জায়গা থেকে দেখানো হয়েছে। মানে এখানে গল্পটা বলা হয়েছে কি যে কিছু কিশোর একটা জিনিস কুড়িয়ে পেয়েছে, অনেক দামি অমূল্য জিনিস, কিন্তু তারা সেটাকে নষ্ট করেননি। তারা তাদের সততা ও পরিচয় দিয়ে আসলে সেই জিনিসটাকে আবার সেই তার পূর্বের অবস্থানে ফেরত এনেছে। আমরা একটু অল্প অল্প করে দেখি, প্রত্যেকটা পড়তে পারবো না, জাস্ট এই লাইনগুলো একটু মনে রাখো, আমি যেগুলো তাকিয়ে দিচ্ছি। বৈশাখীর সময়, কাল বৈশাখীর সময় আমাদের ছেলেবেলার কথা, বিধু, সিধু, নিধু, তিনু, বাদল আরো অনেকে, এই নামগুলো মনে রাখবে। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল। বেলায় বেশি নেই। বিধু আমাদের দলের মধ্যে সবচেয়ে বড়। সে হঠাৎ কান খাড়া করে বলল, ওই শোন। আমরা কান খাড়া করে শুনলাম। কিরে? বিধু আমাদের কথার উত্তর দিলাম, তখন কান খাড়া করে রয়েছে। ওই শোন, দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড়ে মেঘের আওয়াজ। নিধু তো আছে, ও কিছু না। বিদ্যুৎ ধমক দিয়ে বলে, কিছু না মানে? তুই বুঝিস কিনা বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে কিছু জানিস? ঝড় উঠবে, এখন জলে নামবো না, কাল বৈশাখী। আমরা তো সকলে ততক্ষণ বুঝতে পেরেছি ও কি বলছে। কাল বৈশাখী ঝড় মানে আম কোরানো, ইম্পর্টেন্ট। তোমরা কেউ আম কুড়িয়েছো কাল বৈশাখীর ঝড়ে? যখন কাল বৈশাখী ঝড়ে তখন সবাই আম কুড়াতে যায় না, যারা গ্রামে থাকো, বা একটু ঝড় হইলে আম কুড়াতে যায় না, আম পরে। বারুজ্জেদের, ইম্পর্টেন্ট লাইন, বারুজ্জেদের মাঠের বাগানের চাপাতুলের আম এই অঞ্চলে বিখ্যাত, ইম্পর্টেন্ট লাইন। কি সময় এই সময়ে পাকে? ঝড় উঠলে তার তলায় সবাই বললাম, তার তলায় ভিড়ও তেমনই, যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়। ওকে, কিন্তু তখন রোদ পাড়া দিব্যি রয়েছে, আমাদের অনেকের মনের মধ্যে সন্দেহ তখনও দূর হয়। আচ্ছা, তোমরা কি স্লাইডটা দেখো। ঝড়ের বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না, তবুও বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতুলি যাওয়া কি ঠিক হবে? বিধু আমাদের সকল সংশয় দূর করে দিল, যেমন সে চিরকাল আমাদের সংশয় দূর করে এসেছে। কে সংশয় দূর করে এসেছে? বিধু। বিধু কি সবচেয়ে বয়সে বড়, তাই না? বিধু, বিধু। ওকে, নাও, চিরকাল সংশয় দূর করে এসেছে। এরপর আমাদের সন্দেহ রইল না, আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পরে প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। ভীষণ ঝড় উঠলো, কালো মেঘের রাশি উড়ে এসে লাগলো পশ্চিম দিকে। বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে পড়তে লাগলো। ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল। একটু পরে ঠান্ডা হওয়া হলো, ফোটা ফোটা বৃষ্টি। এখানে জাস্ট এই প্রথম 2 পৃষ্ঠায় কিছুই না, তাদের নিজেদের পরিচয় দিয়েছে, কালবৈশাখীর পরিচয় দিয়েছে, আবহাওয়ার পরিচয় দিয়েছে, কোথায় আম কুড়াতে যায় সেটার পরিচয় দিয়েছে। গল্পে ঢুকবো আমরা কখন? একটু পরেই। তো মেইন গল্পে চলে যায়। এখন পর্যন্ত এগুলো সব হচ্ছে তোমার কি হয়েছে না হয়েছে, এগুলা ইম্পর্টেন্ট লাইন থাকলে আমি বলে দিচ্ছি। আগে যেরকম 2-1টা বলেছি, যেমন এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আমি দেখেছিলাম, পাকা নোনা গাছের নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে। কাঁটাওয়ালা সাইবাবলার ডালের পথে কাটা ভক্তি। কিসের কাঁটা? সাইবাবলা। সাইবাবলা হচ্ছে যেটার কাঁটা থাকে অনেক। কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে চলছি অন্ধকার মধ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেলো। কে হোঁচট খেলো? বাদল হোঁচট খেয়েছে। আমরা যখন তোমাদেরকে এমসিকিউ স্পেশাল ক্লাসগুলো নিব তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার করে বলবো। ওকে, দেখতো কি জিনিস? ডবল টিনের ক্যাশ বাক্স। ওরে বাপরে, যেটা বলেছিলাম পাঠের উদ্দেশ্যে, কি পাওয়া যাবে? একটা অমূল্য জিনিস পাওয়া যাবে। অমূল্য জিনিসটা কি? ডাবল টিনের ক্যাশ বাক্স, টাকা করি থাকে। এটা হচ্ছে যে এরকম, একটু ছবি দেখে বোঝায়। এরকম অনেকটা বাক্সের মতো থাকে, এই যে অনেক সময় যে লকার টাইপ থাকে, এটা মানে এরকম টিনের বাক্স হয় বা এরকম বাক্স হয়। এর মধ্যে টাকা পয়সা নিয়ে আগেকার মানুষজন কাজ করত, সোনা গহনা থাকতে পারে। টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম। কোথায় বসে পড়লাম? তেঁতুল তলায় বসে পড়লাম। ইম্পর্টেন্ট লাইন। দুজনে এখন কি করা যায়? ঠিক কি করতে হবে? এখানে বসে আম যেহেতু প্রিয় বস্তু, এত কষ্ট করে জল অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছে তাও এক পাশে অনাদৃত অবস্থায় পড়ে রইল, থলেতে বা দড়িতে বোনা গোজেতে। বাদল বললে, কেউ জানে না যে আমরা পেয়েছি। তা তো বটে, কে জানবে আর। এখন কি আর বলা যায়? বাক্স তো তালাবদ্ধ। এখনই ইট দিয়ে ভাঙি, যদি বলিস তো। ও না জানি, তুই আর আমি দুজনে জানবো, খুব খুব সন্দেশ খাবো। লোভটা তাইলে কিসের? সন্দেশের। দেখেছো, খুব সন্দেশ খাবে। লোভ কিন্তু কাজ করেছে। আমি এই লাইনগুলো দ্রুত পড়ছি, কারণ হচ্ছে এই লাইনগুলো তোমরা বইতেও পড়তে পারবা। খুব সন্দেশ খাবে। এই জিনিসটা কি? সন্দেশ খাওয়াটা কি ঠিক? একজনের জিনিস কুড়িয়ে পেয়েছে, সেটা থেকে আমি সন্দেশ খাবো? এটা কোনো কথা হলো? ছি। যাই হোক, তোমরা হলে কি করতে বলো তো? সন্দেশ খাইতা?
সন্দেশ খাওয়া যাবে না ভাইরা, ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওকে, আমি তেঁতুল গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে। অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এই সময় গাছতলায় বসে থাকি। বাদল বললো শীতে কেঁপে মরছি, কি করা যাবে বল, বাড়ি কিন্তু নিয়ে যাওয়া যাবে না, তাহলে সবাইকে ভাগ দিতে হবে, সবাই জেনে যাবে, কি করবি? আমার মাথায় কিছুই আসছে না, ভাঙি তালা, ইট নিয়ে আসি, তুই এখানে থাক। না, তালা ভাঙিস না, ভাঙলেই তো গেল, অন্যায় কাজ হয় তালা ভাঙলে। ভেবে দেখ, কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাত ঘুম হচ্ছে না, তাকে ফিরিয়ে দেবো বাক্সটা। কি এই যে একটা মহৎ চিন্তা ভাবনা, এটা একটা মহৎ চিন্তা। কোনো গরিব লোকের হবে হয়তো আজ তার কষ্ট হচ্ছে, কারণ এটা তো তার অনেক সাধ্যের একটা জিনিস হতে পারে, তাই না? বাদল ভেবে বললে ফেরত দিবি? দেবো ভাবছি। কি করে জানবি কার বাক্স? সে মতলব বার করতে হবে, অধর্ম করা হবে না। এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল, দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতে অদ্ভুত পরিবর্তন, বাক্স নিয়ে জল ভেজে বাড়ি চলে এলাম। বাদলদের বিচুলি গাদায় লুকিয়ে রাখলাম, মোস্ট ইম্পর্টেন্ট। বা কোথায় লুকিয়ে রাখলাম? বিচুলি গাদায়, বিচুলি গাদায়। তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে। কোথায়? নাট মন্দিরের কোণে। এটা কোথায় মিটিং বসেছে? নাট মন্দিরের কোণে। বর্ষার দিনে, এগুলো লাইনগুলো কিন্তু দাগিয়ে রাখো। বর্ষার দিনে আকাশ মেঘে মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম। কবে? জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে। অনেক সময় এরকম এমসিকিউ যখন কঠিন কোশ্চেন করেন তখন এরকম কোশ্চেন হয় যে কোন দিনে হয়েছিল, তাহলে পহেলা জ্যৈষ্ঠ। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈতের সেই জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ বানানটা কি আমি ঠিক লিখেছি? হ্যাঁ, ঠিক লিখেছি। ঠিক আছে, ওকে। ব্যাং ডাকছে নরহরির বষ্টমের ডবায়। ব্যাং কোথায় ডাকছে? খুব ইম্পর্টেন্ট এই এগুলা লাইনগুলা। ব্যাং ডাকছে কোথায়? নরহরির বষ্টমের ডোবায়। মিটিং বসেছে কোনে? নাট মন্দিরের কোণে। রেখেছিল কোথায়? বিচুলি গাদায়। কাদের? বাদলদের বাড়ি। আমাদের সর্দার বিধুর নির্দেশ মতো মিটিং বসেছিল, বাক্স ফেরত দিতেই হবে, আমাদের প্রথম ও শেষ প্রস্তাব। মিটিং এসে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই মিটিং ঠাউরাতে বাক্স মালিককে খুঁজে বের করা, কারোর মাথায় কিছু আসে না। এ নিয়ে জল্পনা কল্পনা, যে কেউ এসে বলতে পারে বাক্স আমার, কি করে আমার প্রকৃত মালিককে খুঁজে বের করবো, এই নিয়েই গল্প। মেইন গল্পের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এরপরে কিভাবে সেই বাক্সটা পেল এটাই আমরা জানবো। বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। বিধু কি হুকুম করেছে? ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আই দেখি, প্রকৃত মালিককে খুঁজে বের করব। মতলব বার করেছি। 2-3টে কাগজ মেপে ওর সামনে হাজির করলো, লেখ বড় বড় করে বড় হাতে লেখা, বুঝলে আমি বলে দিচ্ছি। আমরা একটা বাক্স করে, ওই যে নিখোঁজ সংবাদ দেন এরকম, বিধু সিধু নিচ্ছে না, আমাদের নাম থাকবে না বুঝি। এর মধ্যে বন্ধুদের মধ্যে হিংসার শেষ নেই বাবুরে। আমাদের নাম ভালো খেলে বিদুর বললে লিখে দাও, ভালোই তো, ভালো নাম সবারই লেখো। 3খানা কাগজে নদীর ধারে রাস্তায় 3 বেলা আঠা দিয়ে দিল। 2-3 দিন কেউ এলো না, কেউ এলো না। 3 দিন পরে কালো মতো রোগ একটা চণ্ডী মণ্ডপে সাজালো। কোথায় এসেছে? চণ্ডী মণ্ডপের সামনে। আমি তখন সেখানে বসে আছি। নাম কি? ইদির ভীষণ। কার নাম? ইদির ভীষণ। ইদির ভীষণ। ইদির ভীষণ কার নাম? আমার নাম। কেন, কি চাই? তাইলে গল্পের লেখকের নাম কি? ইদির ভীষণ। বাবু কাঠের নয়, টিনের বাক্স। কি রঙের টিন? কালো। না, যাও বাবু দাঁড়ান, বলছে মোট ঠিক মনে হচ্ছে না, এই রাঙার মতো তুমি নিয়ে। আচ্ছা একটু 1 মিনিট একটু দাঁড়াও। সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, ঈদের ভীষণ। তো অনেকেই জাল জালাতি করতে করতে আসলো যে তার কিনা, কিন্তু মনে হচ্ছে রাঙা মতো, মোট ঠিক মনে হচ্ছে না। মানে বলতে হচ্ছে অপরাজীবী অনেকে হয় না এরকম, যে আমরা একটা জিনিস খুঁজে পেয়েছি, নিয়োগ বিজ্ঞপ্তি দিছি, যে এটা হারানো গিয়েছে, এখন অনেক জাল লোক এসেছে, ফ্রড, যে এটা তো আমার, এটা তো আমার, এরকম একজন এসেছে। লোকটা অপ্রতিভাবে চলে গেল, বিদুকে খবর দিতে বললো, ওর নয় রে, লোভে পড়ে এসেছে। ওর মতো লোক কত লোক আসবে? আবার 3-4 দিন কেটে গেল। বিদুর কাছে একজন লোক এলো, তারপরে তার বর্ণনাও মিললো না। বিদু তাকে বিদায় দিল। পত্রপাঠ মানে যত দ্রুত সম্ভব। যাবার সময় নাকি সে শাসিয়ে গেল, চৌকিদারকে বলবে দেখি না। বিদু তাচ্ছিল শুরু, যাও যাও, পার করে গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও। আর কোনো লোক আসে না। বর্ষা গেল, বর্ষা পড়ে গেল ভীষণ। বড় বড় গাছ ভেসে যেত নদীর স্রোতে। এটা জাস্ট বর্ণনা দিয়েছে যে কোথায় কি হচ্ছে। এবার আসি পরেরটায়। বাবা, এই যে আমাদের গল্পের আরেকজন, আমার নাম, আমরা কাপালি। বসো, কি মনে করে? তামাক খাস। লোকটা তামাক সেজে খেতে বসলো। শেষে গায়ে চাকরির খোঁজে, বন্যায় নিরস্ত্রে। বাবুল আজ এখানে 2 ডাল ভাত খাও। খুব ইম্পর্টেন্ট লাইন, আমি একটু দ্রুত যাচ্ছি।
তো আপনাদের মেয়েটার বিয়ে দেবো বলে এই যে চলে এসেছে আমাদের গল্পে। দেখো, মেয়েটার বিয়ে, ছোট মেয়েটার বিয়ে দেবো বলে গহনা গড়িয়ে আনছিলাম, প্রায় 250 টাকার গহনা, পটল বেচা নগদ টাকা 50, এক টিনের বাক্সের ভিতরে ছিল। গরু গাড়ি থেকে যে কোথায় পড়ে গেল তার খোঁজই হলো না, সেই শুরু, তারপরে এই বন্যে। বলো কতগুলো টাকা গয়না হারালে? অদেষ্ট, একেই বলে বাবু অদেষ্ট। অদেষ্ট মানে ভাগ্য, অদেষ্ট মানে কি ভাগ্য। আজ সেগুলো হতে থাকলো। আজ আমি কান খাড়া করে শুনছিলাম, কি বললাম, কি রঙের বাক্স? সবুজ শ্রেণীর। বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানে না, আমায় ধমক দিয়ে বলেন তুমি পড়ো না, তোমার সে খোঁজ করে কি দরকার। বিদুর বুদ্ধি খুব আমাদের মধ্যে। সবাই বলতো 8 ঘন্টার মধ্যে চণ্ডী মানুষ বেশ কয়েকটি ছোটখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটা কেমন হক চকিয়ে গেল। ঠাকুর মশাই, আপনারা মানুষ না দেবতা, গরিবের উপর এত দয়া আপনাদের? এভাবেই কিন্তু বিদু সহজে ভুলবার পাত্র নয়। আর বাবা তার মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। দেখো গল্পের কিন্তু শেষ। আমি কি দ্রুত পড়ছি? কারণ আমি একটু ব্যাখ্যা করবো এখন যে গল্পটা কি কি হয়েছে। সো গল্পটা আমি যখন ব্যাখ্যা করব তখন তোমরা আসলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবে। কারণ পুরোটা রিডিং করতে গেলে শেষ হবে না, আমি তোমাদেরকে আগেও বলেছি। প্রথমত, লোভ ছিল, সেটাকে আটকেছে। এরপরে খোঁজের চেষ্টা, অপেক্ষা, মহানুভবতা। এই কয়টা জিনিস আমি লেখাটা দ্রুত সরাই দিলাম, কারণ এই কয়টা জিনিস তোমাদের পয়েন্টে বুঝতে হবে। সো মোটামুটি এই গল্পটাও শেষ। আমরা একটু দ্রুত যাচ্ছি। শব্দার্থগুলো আমি একটু দেখি, এইটাকে একটু কিছু কিছু শব্দার্থ খুবই ইম্পর্টেন্ট। দণ্ডবত, মাটিতে পড়ে সাষ্টাগ্রে প্রণাম। এই যে মাটিতে পড়েছে এইভাবে প্রণাম যেটাকে করে সেটাকে বলে দণ্ডবত। কাপালে হচ্ছে তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। বিচুলি গাথা তোমরা যারা দেখেছো তারা চেনো, ধান এবং খড়ের স্তূপ। নাটমন্দির মানে দেবতার সামনে যেখানে নাচ গান করা হয়। বৈষ্ণব মানে হচ্ছে হরিনাম সংকীর্তন করে যারা। আর চৌকিদার হচ্ছে প্রহরী। আড়ি হচ্ছে ধান গমে পরিবেশ, মানে আড়িতে, মানে ওই যে ধান টান যেখানে রাখা হয় সেটা হচ্ছে আড়ি। তো এটা বিভূতিভূষণ গল্প, নীলগঞ্জের ফালমন সাহেব। এই গল্পের কিশোররা কুড়িয়ে পারা অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি। কি বলেছি? লোভের পরিচয় দেয়নি, ওই যে একটু আগে দেখেছিলাম। বরং তারা বয়সের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, ওই যে খোঁজ করার চেষ্টা। লেখক দেখিয়েছেন বয়সের ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার মধ্যে যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক ঘটনা পরিচয় পাওয়া যায়। সততা, নিষ্ঠা, কর্তব্যবোধের পরিচয় পাওয়া যায়। বয়োজ্যেষ্ঠদের বিস্মিত অভিভূত। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তারা তাদের এই জায়গাটা হবে, তখন তাদের একতাও এখানে দেখা গিয়েছে। যে বুদ্ধি বিবেচক তাকে মান্য করা, তার আস্থা স্থাপন করে, এটি গল্পের গুরুত্বপূর্ণ দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্রে ফুটে উঠেছে। লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট। কাদের বাগানে আম কুড়োতে যে বারুজ্জেদের। ইম্পর্টেন্ট লাইন। আমি যেগুলো ইম্পর্টেন্ট লাইন বলেছি সেগুলোই কিন্তু আসলে এমসিকিউতে আসছে। সামনে যখন এমসিকিউ আমি পড়াবো তখন তোমরা আরো দেখতে পারবা। ওকে, এবার আসি। আরিফ ট্যাক্সি চালিয়ে ক্যাব জীবিকা নির্ভর করে। একবার একজন আরোহী গন্তব্য পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিয়েছিল। সহসা গাড়ির ভিতর দৃষ্টিতে সে দেখলো মানি ব্যাগ সিটের উপরে আছে। মানি ব্যাগ, এখানে মানি ব্যাগ, ওইখানে কি ছিল? ডবল টিনের ক্যাশ বাক্স। মিল পাচ্ছ? মিলগুলো দেখো। সে সন্ধে অবধি অপেক্ষা করলো, নিরুপায় পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার জন্য বলল। ওর মতো লোক কত আসবে, এই কথাটি অর্থ কি বোঝানো হয়েছে? ওর মতো লোক কত আসবে বলতে বোঝানো হয়েছে ওই যে লোকটা, যে ওই কি বলে, কিছু ফ্রড লোক এসেছিল না, লোভে পড়ে, লোভের কারণে যারা এসেছে, যে আচ্ছা তাহলে যে নিয়ে আসি, এরকম লোভের কারণে যারা এসেছে তাদের মতো লোক কত এসেছে এটা বোঝাতে হয়েছে। উদ্দীপকের আরিফের কোন যুক্তিতে বিদ্যুতের সাথে তুলনা করা যায়? এই যে হারিয়ে একটা পড়ে পাওয়া জিনিস পেয়েছে, সেটা নিয়ে সে লোভ করেনি, তারপরে সে ওইটাকে নিয়ে হচ্ছে নিজের কাছে রেখে দিয়েছে, পত্রিকায় খবর দিয়েছে, অপেক্ষা করেছে। তো এই জায়গাগুলোতে আসলে তাদের মিলটা পাওয়া গিয়েছে। কলেবরে ক্ষুদ্র হলেও আরিফের চতুরী পরিপূরক গল্পের মূল স্রোতকে ধারণা করে। কলেবরে ক্ষুদ্র, কলেবরে মানে বিষয়টা অত বড় ভাবেও না মিললেও
আরিফ চরিত্রটি কিন্তু পড়ে পাওয়া গল্পের মূলসুর। পড়ে পাওয়া গল্পে যেগুলো বলা হয়েছে, সততা, নীতি, কর্তব্যপরায়ণতা, মানুষের জানমালের রক্ষা করা, এই জিনিসগুলো কিন্তু আসলে আরিফ এবং পড়ে পাওয়া গল্প দুইটাই মূল তত্ত্ব। এটা জাস্ট তোমরা বর্ণনা করতে পারো। ওকে। সন্ধ্যায় দেখা গেল নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত আরেকটা ছাগলের আঁচালে ঢুকেছে। এশার নামাজ পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এলো না। দাদু বল, না না, চুপ করে থাকা ঠিক হবে না, এক কাজ কর, রফিক শফিক বেরিয়ে পড়ো, প্রতিবেশী নাবিলার তালিমকে সাথে নিয়ে দুইজন দুদিকে যেও, মসজিদ থেকে চোঙ্গা নিয়ে গায়ে ঘোষণা। চোঙ্গা হচ্ছে মাইকে টাইপের একটা জিনিস। কিছুক্ষণের মধ্যে দু ভাই দাদুর পরামর্শ বেরোচ্ছে, ভাই সাহেব একটা ছাগল পাওয়া গেছে, যাদের ছাগল দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যায়। মানে এই যে পরে পাওয়া জিনিসটা নিয়েই বারবার, যে পরে পাওয়া জিনিস কারোর আমল বলতেছি, কারোর আমানত নষ্ট করতে নেই, এটা কিন্তু তোমাদের শিক্ষা। তোমরা যদি কখনো কোথাও কোনো কিছু পরে পাও যে যেখানে যেটা তোমার না, সেটা কখনোই নিজে ভোগ করবে না। রফিক শফিক চোঙ্গা ঘটনাটি পরে পাওয়া গল্পের কোন দৃশ্যের সঙ্গে পেল? ওই একই সেম, যেটা আমরা আগেই পড়েছি। পরে পাওয়া জিনিস পেয়েছে, লোভ করেনি, যার জিনিস তাকে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করেছে। উদ্দীপকের দাদু যেন পরে পাওয়া গল্পের মূল চেতনার প্রতিভূ। আবারও সেম কথা, পরে পাওয়া গল্পেও যে জিনিসগুলো ঘটেছে এখানেও সেই জিনিসগুলো ঘটেছে। চলে আসলে লেখক পরিচিতি, দেখো কথাগুলো কিন্তু সেমই। বিভূতিভূষণ 1984 খ্রিস্টাব্দে 24 পরগনায় মাতুলালয়ে, এই যে এই লোক মাতুলালয়ে মানে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। তার বাল্যকাল ও শৈশব কেটেছে দয়াটির মধ্যে। মাতার নাম মৃণালিনী দেবী, পিতা মহানন্দ দেব বন্দ্যোপাধ্যায়। ছোট গল্প প্রবন্যাস তিনি জীবনে আনন্দ খুঁজে পান। তার চরিত্রের সাহিত্য এবং অবিচ্ছন্নতায় শতমোহিত হয়েছে। তার সাহিত্যে প্রকৃতির অনাবিল কি হলো হয়তো হ্যাঁ, তার পথের পাঁচালী খুব ইম্পর্টেন্ট। পথের পাঁচালী, অপরাজিত তার শ্রেষ্ঠ কীর্তি, এই দুটো মেইনলি মনে রাখতে হবে। তার সাথে আরণ্যক ইছামতি, মেঘমোল্লার মৌরিফুল, মিসিমদের কবচ, হীরামানিক, চাঁদের পাহাড়, অনেক কিছু অনেক আছে। কয়েকটা জাস্ট তোমরা মনে রাখবে ইম্পর্টেন্ট, তাইলেই তোমাদের এটা হয়ে যাবে। দেন তিনি 1955 সালে মারা যান, 50 সালে মারা যান, সরি। তো এটা হচ্ছে লেখক পরিচিতি। এরই মাধ্যমে আমাদের এই গল্পটাও শেষ। আমরা একটু সূচিপত্রে যাই, দেখি আমাদের আর কয়টা গল্প আমরা আজকে পড়বো। আমরা অনেক কিছু পড়ে ফেলেছি, তাই না? বোর্ড লাগছে না তো? কারণ আমি কিন্তু আসলে সবকিছু পড়াতে গেলে তোমাদের পড়া শেষ হবে না, বুঝছো? তো আমাদের তাইলে কি 3টা শেষ হয়ে গেল, এখনো আমরা দেখি আর 2টা হয়তো আমরা প্রথম ক্লাসে পড়ার চেষ্টা করব। যদি না হয় তাহলে আমরা পরবর্তী ক্লাসে পড়ব। তৈলচিত্রের ভূত আর এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তৈলচিত্রের ভূত, আচ্ছা, তৈলচিত্রের ভূত গল্পটা মানিক বন্দ্যোপাধ্যায়। এটা জাস্ট আমি হচ্ছে তোমাদেরকে সংক্ষিপ্ত সামারিটা বলবো, তাহলে তোমরা পুরো গল্পটা বুঝে যাবা। সো সেটা আমরা শুরু করব এখনই। তৈলচিত্রের ভূতে যে বিষয়টা বলছি, তৈলচিত্রের ভূত হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প, মজার একটা গল্প। সেটা হচ্ছে এখানে কিছু বিজ্ঞানের ছোঁয়া আছে। মানে এখানে একটা ছেলে একটা তৈলচিত্র মানে হচ্ছে একটা ফ্রেমের একটা ছবিতে হাত দিলেই দেখে যে শক খাচ্ছে। ওমা, মানে এই যে ধরো এটা একটা ফ্রেম, এই ফ্রেমে আমি হাত দিলেই এই যে এরকম দেখাই আমি তোমাদেরকে। এই যে এটা একটু আমি অফ করি, এরকম ধরলেই কেমন জানি শর্ট করে উঠছে, ধরলেই শক করে উঠছে। ও অবাক হয়েছে, ও মনে করেছে হয়তো এই যে এই তৈলচিত্রটায় হয়তো ভূত আছে, ভূতটা ওকে শক দিচ্ছে। কিন্তু আসলে কি ভূত বলে কিছু আছে? নেই। ভূত বলে কিন্তু কিচ্ছু নেই, ভূত বলে কিছুই নেই। তখন কিভাবে আসলে কি হয়েছিল তার সাথে, সেটা নিয়েই গল্প। মূলত এখানে ইলেকট্রিকের একটা কানেকশন ছিল, যে কানেকশনটা থাকার কারণেই সে হয়েছে, কিন্তু সে মনে করছিল নিশ্চয় তৈলচিত্র থেকে হয়তো ভয় পাচ্ছে। কিছু ইম্পর্টেন্ট আমি বলি, লাইব্রেরিতে বসে চিঠি লিখেছিল, চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে তার টেবিলে ঘেসে দাঁড়ালো। পরাশর ডাক্তার মুখ না তুলে বলল, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে চাকরকে ডেকে সেটি তাকে ডেকে পাঠিয়ে দিল। আবার নগেনদের দিকে তাকালেন। বসতে বললাম যে, চেয়ারে হয়েছে কেন, অসুখ নাকি? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়লো। চোরকে যেন জিজ্ঞাসা করা সে চুরি করেছে কিনা।
না না, অসুখ হয়নি, অসুখ আবার কিসের, নগেন হচ্ছে এখানে একটা ক্যারেক্টার। গুরুতর ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, পরাশর ডাক্তার আঙুলি ডগাগুলো একত্র করে নগেনকে দেখতে লাগলেন। মোটা সোটা হাসি খুশি ছেলে, ত্বক চকচকে চামড়া পর্যন্ত শুকিয়ে গেছে। ওই যে ভয়, শ্রাদ্ধের নিমন্ত্রণে গিয়েছিলেন, একে তো শ্রাদ্ধ, তারপরে ওই নিমন্ত্রণ, সব মিলিয়ে মানে একটি বিভীষিকাময় অবস্থা। তো সব কিছু মিলিয়ে নগেন তার মামা বাড়ি থেকে কলেজে পড়ে, মাস দুয়েক আগে নগেনের মামা শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন। মানে এই মামার ভূত যে জিনিসটা, আমি একটু শর্টে বলি, মামার ভূতের এই বিষয়টাকে নিয়ে কিন্তু তিনি আসলে বলেছেন। ডিটেইলস এখানে তোমরা যখন পড়বা তখন বুঝতে পারবা যে এই গল্পটা, সেই গল্পে যে জিনিসটা ঘটেছিল, যে ওই ওই তৈলচিত্রটা ছুঁইলেই যে সে শক করে, ওই শকটা নিয়েই বলেছে। অশরীরী শক্তি তার মনে হয়েছিল। আমরা পাঠের পরিচিতি যদি পড়ি, যে এই যে ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার বিরাজমান তা ভিত্তিহীন, কাল্পনিক, অন্তঃসার শূন্য। বিজ্ঞানসম্মত বিচারের বুদ্ধির মাধ্যমে এই কুসংস্কার আত্মবিশ্বাস সহজে দূর করা সম্ভব। বিজ্ঞানসম্মত কি, ওই যে ইলেকট্রিক শকের যে বিষয়টা বোঝানো হয়েছে। গল্পটি পড়ে শিক্ষার্থীদের বিষয়ে ভয়মুক্ত, কুসংস্কার সচেতন করে তুলতে পারবেন। তৈলচিত্রের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, এটি মৌচাক পত্রিকায় প্রতিষ্ঠিত হয়। ভূতে বিশ্বাসটি মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কারের যে ভিত্তি মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে তুলে ধরেছেন। এই গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধির জয়, কুসংস্কারচ্ছন্নতার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায়, তাহলে এইসব বিশ্বাসের অন্তঃসার শূন্যতা ধরা পড়ে। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে নগেন চরিত্রে ভূত বিশ্বাস স্বরূপ ব্যাখ্যা করেছেন। এবং মৃত ব্যক্তির আত্মাকে ভূতে পরিণত এরকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকে। নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে বিশ্বাস করেছে। অন্যদিকে পরাশর ডাক্তার সবকিছু যুক্তি দিয়ে বিচার করে বুঝিয়ে ধরা হয়েছে। তাহলে নগেন মূল ক্যারেক্টার, তাই না? আর পরাশর ডাক্তার এই জুনানি কাহিনী। নগেন আর পরাশর ডাক্তারের নিয়ে কাহিনী। ওকে, তো এটাই কাহিনী। কাহিনীর ভিতরে যদি অনেক কিছু বলার আছে, বাট এটা বলতে গেলে শেষ হবে না আসলে। এই জন্য তোমাদের জন্য সুবিধা করি, তোমরা যখন গল্পটা পড়বা তখন বুঝতে পারবা যে আমি কি ঘটনাটা বলেছি, কি বলার চেষ্টা করেছি। তাহলে তোমরা বিষয়টা অনেক ক্লিয়ারলি ধরতে পারবা কখন কি হয়েছে। গল্পের একটার পর একটা গল্প, এটাই কিন্তু আসলে আমাদের এখানে প্রকাশ পেয়েছে। এবারে আসি, এই গল্পের সৃজনশীলটাকে আলোচনা করলে তোমরা এই গল্পটা সম্পর্কে আরো ডিটেইল জানতে পারবা। রফিক সাহেব ছুটিতে ভাগ্নি শাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান। রাতের আকাশ দেখে যেন তারা খোলা মাঠে যান। অদূরে দেখতে মাঠের মধ্যে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠেছে, তা সামান্য এগিয়ে যাচ্ছে। ওটা কিসেরও জানলে শাহানা মা বলেন ভূতের। শাহানা ভয় পেয়ে তার মামাকে জড়িয়ে ধরে। মামা তখন তাকে বুঝিয়ে বলে খোলা মাঠের মাটিতে এক প্রকার গ্যাস থাকে যা বাতাসের সংস্পর্শে জ্বলে ওঠে। এটা একটা বিজ্ঞান। ওইখানে কি ছিল? বৈদ্যুতিক শক। শাহানা বিষয়টি বুঝতে পেরে স্বাভাবিক হয়। উদ্দীপকের শাহানা তো তৈলচিত্র ভাগ নগরের বিশেষ মিল কোথায়, যে ভয় পাওয়াটা, ভূত বলে ভয় পাওয়াটা, এটাই হচ্ছে বিশেষ মিল। আর রফিক সাহেব তো তৈলচিত্র ভূত গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়। ওই যে ইনিও বিজ্ঞানের দিয়ে বুঝাই দিলেন, উনিও বিজ্ঞান দিয়ে বুঝিয়েছেন যে ওইটা হচ্ছে বৈদ্যুতিক বিষয় থেকে আসা। তিনি ওই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন। আসি একটু কোথায় বুঝিয়েছেন। দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে, তাই ছবি তুলে কিছু হয় না। ছবি মানে ছবি রূপার ফ্রেমটা নিচের কাটফাট কিছু আছে, দেয়ালের সঙ্গে যোগ নেই, নইলে তোমাদের ইলেকট্রিক বিল এমন হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে বিল লিকেজ খুঁজতে হতো। তুমি আবার ভূতের আসল পরিচয় জানতে পারতে। এই যে পরেশ তোমার মামার উপযুক্ত ছেলে বটে, কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে। এই খবরটা যদি আগে দিতে আমায়। এই যে মানে ওই যে রূপার ফ্রেম, আমি তোমাকে একটু বুঝাই। একটা ফাঁকা এই জায়গাতেই বোঝে, এই একটা ফ্রেম, এটা রূপার ফ্রেম। এখানে ওই যে ছবিটা আছে, মামার ছবিটা একই, কি বিশ্রী ছবিটা হোক।
এটার সাথে ইলেকট্রিকের কানেকশন দেন, রূপা হচ্ছে তড়িৎ পরিবাহিত, এটা যেই হাত দিচ্ছে তখনই হচ্ছে শক করে উঠছে। এটাকে ভয় পেয়ে, এটা দিনের বেলা মেইন সুইচটা অফ থাকে এই জন্য শক হয় না, রাত্রেবেলা যেই মেইন সুইচ অন হয় তখনই এই শকটা হয়, এই শক থেকে এই জিনিসটা হয়েছে। যাই হোক, তো মোটামুটি তৈলচিত্রের ভূত গল্পটাও শেষ আমাদের। এটা অনেক অল্প দ্রুত পড়ালাম কারণ এই গল্পটা অনেক মজার, নিজে নিজেই তোমরা পারবা। লেখক পরিচিতিটা যদি আমরা একটু দেখি, এই যে খুব ইম্পর্টেন্ট, মেইন নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক তার ডাক নাম। সাঁওতাল পরগনার দুমকা গ্রামে জন্মগ্রহণ করেন। বাড়ি এই যে আমাদের ঢাকার বিক্রমপুর, মানে যে মুন্সিগঞ্জে। এখন যেটা যে পদ্মা সেতু হয়েছে না, এই সেতুর পাশে মুন্সিগঞ্জ, এই মুন্সিগঞ্জের বিক্রমপুর। কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র তিনি। 1928 সালে পদ্মা নদীর মাঝি অবলম্বনে তার একটা চলচ্চিত্র নির্মাণ হয়, খুব ভালো চলচ্চিত্র, তোমরা দেখতে পারো এটা। আর 56 সালে তিনি মারা যান। সো এটা ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো তোমরা একটু লিখে রাখো, তার নামটা যেটা আছে, তারপরে তার ডাক নামটা তোমরা জানো বিক্রমপুর, তারপরে পদ্মা নদীর মাঝি, বিজ্ঞানের ছাত্র ছিলেন, এই জন্য বিজ্ঞান নিয়ে তিনি অনেক কিছু লিখেছেন, এবং 56 সালে তিনি কলকাতায় মারা যান। সো এটার মাধ্যমে তৈলচিত্রের ভূত শেষ। আজকের ক্লাসটা তৈলচিত্রের ভূত পর্যন্তই থাকছে। আমরা মোটামুটি 5টা গল্প কমপ্লিট করেছি। এর পরবর্তীতে আমরা একটু যাই, প্রথম গল্পটা আমি একটু দ্রুত, বেসিক্যালি অনেক বড় করে পড়িয়েছি, কারণ হচ্ছে প্রথম গল্পটা থেকে একটু বেশি কোশ্চেন আসে, পরবর্তীগুলোতেও থাকে, প্রথমটাতে তো বেশি থাকে, এই জন্য। আর ভাবো কাজ বিষয় এইটা বোঝা একটু কঠিন, এই জন্য। সো আমাদের আজকে অতিথি স্মৃতি, ভাবো কাজ, পড়ে পাওয়া, তৈলচিত্রের বোঝা, আমাদের 4টা গল্প শেষ হয়েছে। আমাদের বাকি আছে আর এবারের সংগ্রাম, লাইব্রেরি, সুখী মানুষ, শিল্পকলার নানা দিক, মঙ্গলুর পথ, বাংলা নববর্ষ, বাংলা ভাষার জন্মগত, গণঅভ্যুত্থানের অন্তর্গত। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমি একটু বলি তোমাদেরকে, গল্প কোনগুলা। লাইব্রেরি একটা প্রবন্ধ, বাংলা নববর্ষ একটা প্রবন্ধ, গণ অভ্যুত্থানের কথা একটা প্রবন্ধ, বাংলা ভাষার জন্মকথা একটা প্রবন্ধ, শিল্পকথার নানা দিক একটা প্রবন্ধ। মানে আমাদের আর যেগুলো আছে সেগুলো সবই বেসিক্যালি প্রবন্ধ, খালি মাঝখানে সুখী মানুষের মঙ্গলুর পথে এই দুইটা হচ্ছে দুইটা গল্প আছে, এই দুইটা গল্প আমরা পড়বো পরে। বাদ বাকি এইগুলা আমরা হচ্ছে পাঠ পরিচিতি পড়বো, পাঠ পরিচিতি পড়ে এগিয়ে যাব, না হলে তোমাদের সিলেবাসে তোমাদের নিজেদেরকে অনেক সময় লাগবে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে। তো এর জন্য আজকে প্রথম ক্লাসে আমাদের এই 4টা পড়লাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জানিও। আর তোমাদের যেহেতু সামনে বৃত্তি পরীক্ষা উপলক্ষে কিন্তু বর্ণমালা একাডেমিতে কোর্স আসছে, সেখানে কিন্তু ডিটেইলসে তোমরা বৃত্তি পরীক্ষার জন্য বাংলা এবং সকল সাবজেক্টেই তোমরা একদম পরিপূর্ণভাবে প্রস্তুতির সুযোগ খুঁজে পাবা। বৃত্তি পরীক্ষা কিন্তু আর খুব বেশি সময় নেই, আর 1 থেকে 2 মাস পরে কিন্তু বৃত্তি পরীক্ষা, এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে। আর অবহেলা না করে তোমরা কিন্তু এই কোর্সটা করে ফেলতে পারো। কোর্সটা করলে কিন্তু তোমাদের প্রপার একটা প্রিপারেশনের মাধ্যমে সম্পূর্ণ সিলেবাসটা শেষ হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী গল্পগুলো নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।